আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের আরেকটি আয়োজনে। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পটেনশিয়াল পাবলিকিয়ান এক্সাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান সমাধান ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে জানো বা জেনে গিয়েছো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুইটা ইউনিটের মাধ্যমে তোমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিবে বা বিভাগ পরিবর্তন করার মাধ্যমে পরীক্ষা দিবে, তোমরা কিন্তু দুইটা বিভাগে পরীক্ষা দিতে পারবে বা দুটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। একটা হলো বি ইউনিট আর একটা হলো কি সি ইউনিট, বি এবং সি। আর এখানে যেই সি ইউনিট আছে, এখানে সাধারণত দেখা যায় যে বিষয়ভিত্তিক প্রশ্নটা আসে, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো, যেরকম ইন্টারন্যাশনাল রিলেশনস, অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি, এইসব বিষয় কিন্তু কোশ্চেন আসে বা এসে থাকে এই সি ইউনিটে। আর বি ইউনিটে তোমাদের একটা ভয়ের অন্যতম কারণ যে এখানে সাধারণ জ্ঞান আসে, সাধারণ গণিত আসে, যেটা তোমাদের অনেকেই পারো না, অনেকেরই পারার পরেও ভয় থাকে বা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করবা, এটা নিয়ে অনেকে অনেক দুশ্চিন্তায় থাকো। সেই কোশ্চেনগুলো আজকে সলভ করে দেওয়া হবে। কিভাবে সলভ আমরা করলাম সেটা আমরা ধাপে ধাপে দেখব। এবং তোমরা যারা আমাদের বি ইউনিট এবং বিভাগ পরিবর্তন কোর্সে ভর্তি হয়েছো আমাদের পেইড যে ব্যাচে, সেখানে কিন্তু তোমাদের আলাদা করে ম্যাথ ক্লাস নেওয়া হবে সাধারণ জ্ঞানের, যেটার মাধ্যমে তোমরা যেসব ইউনিভার্সিটির যেসব ইউনিটে ম্যাথ থেকে কোশ্চেন আসে সেগুলো তোমরা যেন ভালো মতো হ্যান্ডেল করতে পারো, সেটা মাথায় রেখে তোমরা আজকে যেসব কোশ্চেন নিয়ে তোমাদের সাথে অ্যানালাইসিস করবো, আমরা কিন্তু এটা সলভ করবো না, আমরা অ্যানালাইসিসও করবো। আমরা দেখব কোনটার উত্তর কি হলো, কেন হলো, অন্যগুলা কেন হলো না, এগুলা কিন্তু আমরা দেখব। এবং সাথে সাথে এইগুলার বিষয়ে যে অতিরিক্ত তথ্য দেওয়া যায়, যেগুলো হয়তো এই পরীক্ষায় আসে নাই কিন্তু অন্যান্য পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়েও আমরা অ্যানালাইসিস করব বা সেই অতিরিক্ত তথ্যগুলোও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা একদম ক্লাসটা শুরু করে দেই। ওকে, ওয়ালাইকুম আসসালাম তামো চৌধুরী। ওকে, একদম প্রথমে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কোশ্চেনগুলো দেখব। একদম প্রথম কোশ্চেনটা যদি দেখি, একদম প্রথম কোশ্চেনটা 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদের আসন সংখ্যা কত ছিল? জাতীয় পরিষদের আসন সংখ্যা কত ছিল? এখন আমরা মূলত যেই বিষয়গুলো পড়ছি সেগুলো হলো, আমরা যখন পড়ছি মূলত এইভাবে যে তোমার সাধারণ আসন কয়টা ছিল, তোমার এইটার আসন কয়টা ছিল, ওইটার আসন কয়টা ছিল, কিন্তু সব মিলে আমরা আসলে সেভাবে কি পড়ি নাই। সব মিলে আমরা না পড়ার কারণে যখন আমরা এই ধরনের কোয়েশ্চেন দেখি তখন একটু ঘাবড়িয়ে যাই, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আমরা জানি যে জাতীয় পরিষদে আসন একটা ছিল আর সাধারণ আসন আরেকটা ছিল। সাধারণ আসন আরেকটা ছিল। জাতীয় পরিষদের আসন কয়টা ছিল আর সাধারণ আসন কয়টা ছিল, দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা এই টোটালটা পেয়ে যাব। জাতীয় পরিষদের আসন সংখ্যা কত ছিল? 169। আর সাধারণ পরিষদের আসন কত ছিল? ছিল হলো 162। এবং এই দুইটা যদি আমরা যোগ করি, যে 169 আর 162, আমরা কত পেয়ে যাই? 3 কত বলো তো, কত পাই দেখি? হুম, গুড গুড। আচ্ছা, ঠিক আছে, আমরা পাই হলো এই 313। তাহলে 1970 সালে নির্বাচনে জাতীয় পরিষদে আসন সংখ্যা কয়টি ছিল? আসন সংখ্যা ছিল 313টি। আসন সংখ্যা কয়টা ছিল? 313টি। আচ্ছা, তারপরে আমরা দেখি যে ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল। এই যে যতগুলা বিপ্লব আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তার থেকে মানে তাদের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ফরাসি বিপ্লব। আর ফরাসি বিপ্লবকে সকল বিপ্লবের মা বলা হয়, বা হলো গিয়ে মাদার অফ অল হলো গিয়ে রেভলিউশন বলা হয়। তার কারণ হলো ফরাসি বিপ্লবের মাধ্যমে বা ফরাসি বিপ্লবের সূত্র ধরেই কিন্তু বিভিন্ন বিপ্লব শুরু হয়েছিল। পরবর্তীতে রুশ বিপ্লব হয়েছিল, তারপরে তোমার গ্রিন বিপ্লব হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব যেগুলো হয়েছিল সবগুলোর কিন্তু সূত্র ছিল এই ফরাসি বিপ্লব। আচ্ছা, ফরাসি বিপ্লব তারা কত সালে সংগঠিত হয়েছিল? 1740, 1780,
1789, 1917। তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টগুলো থেকে কিন্তু আমরা অ্যান্সার নিব। গুড। 1789 বা 1789 হলো ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্রেঞ্চ রেভলিউশন। তোমাদের যাদের বিউপিতে পরীক্ষা দিবা এইসব টার্মের কিন্তু ইংরেজিও জানতে হবে, কারণ বিউপিতে কি জিকে হয় ইংরেজিতে। আর এই যুদ্ধ কত সাল পর্যন্ত চলেছিল? 10 বছর, 1799। যেহেতু 10 বছর চলেছিল এই বিপ্লবকে বা ফরাসি বিপ্লবকে অনেকে কিন্তু 10 বছরের বিপ্লব বলা হয়। 10 বছরের বিপ্লব, 10 বছরের বিপ্লব। আচ্ছা, আর কবে মানে যে 1700 বা 1789 যে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল, এটা কোন ঘটনার মাধ্যমে হয়েছিল? যে ঘটনার মাধ্যমে হয়েছিল সেটা হলো বাস্তিল দুর্গের পতন। বাস্তিল দুর্গের পতন, যেটা মূলত ছিল কি, যেটা মূলত ছিল একটা জেলখানা বা কারাগার। বাস্তিল দুর্গের পতন হয় এবং রাজা ষোড়শ লুই, যেই রাজার বিরুদ্ধে মূলত এই আন্দোলনটা হয়েছিল, তার নাম ছিল হলো গিয়ে রাজা ষোড়শ লুই। এই রাজা ষোড়শ লুই বিরুদ্ধে যারা হলো গিয়ে আওয়াজ তুলেছিল, বা রাজা ষোড়শ লুইয়ের কথার বিরুদ্ধে যারা গিয়েছিল, তাদেরকে বাস্তিল দুর্গতে কি করা হয়? বাস্তিল দুর্গতে এনে বন্দী হিসাবে রাখা হয়। এবং এই যে তোমার ফ্রেঞ্চ রেভলিউশন শেষে কি হয়? ফ্রেঞ্চ রেভলিউশন শেষে এই রাজা ষোড়শ লুইকে গিলোটিন নে করে তাকে হত্যা করা হয়। গিলোটিন কি? গিলোটিন হলো মানে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একটা আর কি পদ্ধতি, যেখানে মূলত বিষয়টা এরকম থাকে যে মনে করে এখানে একটা স্টেজ, এইখানে হলো একটা মাথা দেয় যে হলো যাকে হত্যা করা হবে, এবং উপর থেকে এরকম একটা হলো যে ধারালো অস্ত্র বা ধারালো একটা হলো গিয়ে তোমার যে কুড়াল পড়ে, এবং এটা এই জায়গা থেকে মানে দড়িতে আটকানো থাকে, দড়ি ছেড়ে দিলে এটার নিচে একদম হলো গিয়ে যেখানে গলা বরাবর পড়ে যায়, এবং যাকে হত্যা করা হয় তার মাথাটার নিচে এখানে একটা বাকেট থাকে, এই বাকেটের মধ্যে পড়ে যায়। এই বাকেটের মধ্যে পড়ে যায়, এভাবে মূলত গিলোটিনের মাধ্যমে হত্যা করা হয়, বা গিলোটিনের মাধ্যমে রাজা ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, তাহলে আরেকটা যেটা হইতে পারে, তাহলে এখানে আসছে যে কত তারিখে হয়েছিল, মানে কত সালে। তোমাকে কিন্তু বলতে পারে যে কত তারিখে হয়েছিল। 14 জুলাই। কত তারিখে হয়েছিল? 14 জুলাই। এর পাশাপাশি কি প্রশ্ন আসতে পারে? এর পাশাপাশি আসতে পারে, বা যে প্রশ্নটা আসে যে ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? স্লোগান ছিল স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। কি ছিল? স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব। আচ্ছা, তাহলে এক কথায় যদি আমরা বলি যে ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789। কত তারিখে? 14 জুলাই। কিসের মাধ্যমে? বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে। এটা কত বছর ধরে চলছিল? 10 বছর ধরে, যেন 10 বছরের বিপ্লব বলা হয়। এই এই যে বিপ্লব, এটা স্লোগান কি ছিল? স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। এবং ফরাসি বিপ্লবের ইংরেজি নাম কি? হলো কি ফ্রেঞ্চ রেভলিউশন। ফরাসি বিপ্লবে তোমার কাকে হত্যা করা হয় বা কার বিরুদ্ধে হলো গিয়ে মূলত এই বিপ্লবটা ছিল? রাজা ষোড়শ লুইকে কিসের মাধ্যমে হত্যা করা হয়? গিলোটিনের মাধ্যমে। আর আরেকটা যেটা, সেটা হলো যে এই বিপ্লবের মাধ্যমে ক্যাপিটালিজম বা ধনতন্ত্রের প্রতিষ্ঠা হয়। তাহলে দেখো, শুধুমাত্র কিন্তু আমরা এই একটা কোশ্চেনের অ্যান্সার দেখলাম না, এর পাশাপাশি আমরা দেখলাম যে এইখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে। প্রায় কিন্তু 10-11টার মতো আমরা ইনফরমেশন দিচ্ছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, তারপর আমরা দেখি দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি রচয়িতাকে, এই যে এই বইটি কে লিখেছে বা এই লেখকের লেখা বই কোনটি,
এই ধরনের প্রশ্ন কিন্তু কেবলমাত্র বাংলার জন্য সীমাবদ্ধ না বা ইংরেজির জন্য সীমাবদ্ধ না, এগুলো কিন্তু জিকে বা সাধারণ জ্ঞানেও আসে। আর এরকম খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটা বই হলো দ্য স্পিরিট অফ লস। এই গ্রন্থটা কে লিখেছিল? চার্লস মন্টেস্কু। চার্লস মন্টেস্কু। ওকে। তারপরে পৃথিবীর সবচেয়ে পুরানো মানচিত্র পাওয়া গেছে কোন শহরে? পৃথিবীর সবচেয়ে পুরাতন মানচিত্র পাওয়া গেছে কোন শহরে? এটা হলো গাথুর শহরে। এবং গাথুর শহরটা কোন জায়গায় অবস্থিত, কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত প্যালেস্তাইন বা ফিলিস্তিন বা ফালাস্তিন, আমরা যেটাই বলি না কেন, সেখানে অবস্থিত। ওকে। তারপর আমরা দেখি ভারতের লৌহযুগ সূচনা হয় বা কোন সময় বা কোন কালে বা কোন যুগে, তাই না? ভারতের লৌহযুগ, আমরা যদি ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এক একটা সময়ে এক একটা জিনিসের ট্রেন্ড ছিল বা এক একটা সময় একটা জিনিস উদ্ভব হয়েছিল, সেটা মানুষ অত্যাধিক হারে ব্যবহার করতে, পরবর্তীতে দেখা গেছে যে তার থেকে আরও বেটার কিছু হলো কি ইনভেন্ট হয়েছে, সেটা মানুষ ইউজ করা শুরু করছে, তাই না? ঠিক একইভাবে ভারতের লৌহ যুগের সূচনা, লৌহ যুগের আগে অন্য যুগ ছিল, লৌহ যুগের পরে অন্য যুগ আসছে, কিন্তু লৌহ যুগের যে সূচনা সেটা কোন সময় শুরু হয়েছে? প্রাগৈতিহাসিক যুগে। প্রাগৈতিহাসিক যুগে লৌহ যুগের সূচনা হয়। প্রাগৈতিহাসিক যুগে লৌহ যুগের সূচনা হয়। আমি যে বলতেছি আমার সাথে সাথে বলবা, দেখবা তোমাদের এমনি মুখস্থ হয়ে গেছে, তোমাদের আর আলাদা করে পড়া লাগবে না বা আলাদা করে মনে করা লাগবে না। ওকে। আচ্ছা, তোমরা যারা আছো তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টে উত্তরগুলো জানাইতে পারো, তাহলে প্র্যাকটিস হয়ে যায়। হিস্টোরি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? হিস্ট্রি বা যেটা হল বাংলা কি ইতিহাস। ইতিহাস। আচ্ছা, তোমরা যারা ক্লাস দেখতেছো বলো তো কেউ অ্যাটাক অন টাইটান দেখছো কিনা? অ্যাটাক অন টাইটানের একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের নাম কি? হিস্টোরিয়া। সেই ক্যারেক্টারের নাম কি? হিস্টোরিয়া। এবং হিস্ট্রি বা ইতিহাস যে শব্দটা, সেটা কিন্তু আসছে এই হিস্টোরিয়া থেকে। সেই শব্দটা কোন জায়গা থেকে আসছে? হিস্টোরিয়া থেকে। আচ্ছা, তারপরে পৃথিবীর প্রথম লিখিত আইন রচয়িতাকে? পৃথিবীর প্রথম লিখিত আইন রচয়িতাকে? এখন দেখো, আগে যে বিষয়টা ছিল, আগে কিন্তু সব ছিল মৌখিক, সব ছিল মুখে মুখে। তার কারণ কি? তখন আসলে লেখার মতো ওরকম জিনিস ছিল না। তখন এক সময় মানুষ হলোকে পাথরে লিখতো, তার আগে গুহায় লিখতো। তা কাঠের যেই বাকল, গাছের বাকল বা হলো গিয়ে পাতায় লিখতো। তারপরে কি হলো? পাতার আবিষ্কার হলো, কালির আবিষ্কার হলো, কলমের আবিষ্কার হলো। তখন থেকে মানুষ কি সব কিছু লিখিত শুরু করলো। এবং সেই সময় প্রথম লিখিত আইন রচনা করেন কে? প্রথম লিখিত আইন রচনা করেন হলো গিয়ে হাম্বুরি। প্রথম লিখিত আইন রচনা করেন কে? হাম্বুরি। আচ্ছা, এবং তিনি কোন সাম্রাজ্যের ছিলেন? তিনি ছিলেন হলো গিয়ে ব্যাবিলন সাম্রাজ্যের। ব্যাবিলন সাম্রাজ্যের। দেখো, এই কোশ্চেনগুলা কিন্তু তুমি যেই ইউনিভার্সিটিতেই কোশ্চেন পরীক্ষা দাও না কেন, সেখানেই আসবে। কিন্তু বিষয়টা হলো যে তুমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তখন এই যে আর্কিওলজি বা অ্যানথ্রোপোলজি ভিত্তিক কোশ্চেনগুলা আর একটু ডিপ হবে। সারফেস লেভেল বা খুবই কমন কোশ্চেন তো আসবেই, তার পাশাপাশি একটু ডিপ আর একটু নলেজেবল কোশ্চেন দিয়েও কিন্তু তোমাদেরকে টেস্ট করা হবে। ওকে। তারপরে আমরা দেখি কোন রাজাদের রাজত্বকালে মহস্তানগড় বিহারের সৃষ্টি হয়েছে? কোন রাজাদের রাজত্বকালে মহস্তানগড় বিহারের সৃষ্টি হয়েছে? এটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন। এই যে মহস্তানগড়, পাহাড়পুর, ময়নামতি, সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, তারা মসজিদ, এইগুলা থেকে প্রত্যেক বছর কোনো না কোনো জায়গায় এক কিংবা একাধিক কোশ্চেন আসে। এক কিংবা একাধিক কোশ্চেন আসে। এটা কোন রাজাদের সময় শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল পালদের সময়। এবং এই যে মহস্তানগড়কে কি বলা হতো? মহস্তানগড়কে বলা হতো পুন্ড্র নগর কিংবা পুন্ড্র বর্ধন। আর এই যে পালরা আমাদের কত বছর ধরে শাসন করছে? আমাদের শাসন করছে 400 বছর ধরে। আমাদের কত বছর ধরে শাসন করছে? 400 বছর ধরে। এবং এই যে পাল সাম্রাজ্য যারা আমাদের 400 বছর ধরে শাসন করছে, তাদের যে প্রথম এবং প্রধান যে শাসক ছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল হলো গিয়ে গোপাল। তার নাম কি ছিল? গোপাল। এখন এই যে যারা আমাদের ক্লাস দেখতেছো তারা ভেরি গুড খালেদ মাসুদ, তোমরা যারা আমাদের ক্লাস দেখতেছো তারা আরেকটা জিনিস দেখো,
দুপুরে বা রাতে ভাত খাওয়ার সময়, সেটা হলো গিয়ে গোপাল ভাট। এখন গোপাল ভাট জানো হলো গিয়ে হিন্দু পুরোহিত হলো গিয়ে তোমার পূজা করে, সে হলো গিয়ে হিন্দুদের যেই সেই সময়কার যে ড্রেস আপ, সেই ড্রেস আপ সে মেনটেন করে। এখন তোমার দেখে মনে হইতেই পারে যে না, তাহলে গোপালও যেহেতু গোপাল দেখছি হিন্দু, তাহলে এই গোপালও মনে হয় হিন্দু হবে। কিন্তু এই গোপাল কিন্তু হিন্দু না, এই গোপাল হলো গিয়ে বৌদ্ধ। এই গোপাল হলো গিয়ে বৌদ্ধ। ঠিক একই সাথে এই যে গুপ্তরাও কিন্তু বৌদ্ধ, মৌর্যরাও বৌদ্ধ। কেবলমাত্র সেনরা ছিল হিন্দু, কেবলমাত্র সেনরা ছিল হিন্দু। এইখানে যে চারজন, তাদের মধ্যে কেবলমাত্র সেনরা হিন্দু সেটাই না, পুরো আমাদের যে হলো গিয়ে যে মুসলিম শাসন শুরু হওয়ার আগে যারা আমাদেরকে শাসন করছে, তাদের মধ্যে তাদের মধ্যে সেনরা বাদে সবাই বৌদ্ধ ছিল। তাদের মধ্যে সেনরা বাদে সবাই বৌদ্ধ ছিল। একটু দাঁড়াও। ওকে, তারপরে আমরা দেখি যে 9 নাম্বার, কোনটি প্রকৃতপক্ষে একটি প্রসিদ্ধ তারা মন্দির ছিল? কোনটি প্রকৃতপক্ষে একটি প্রসিদ্ধ তারা মন্দির ছিল? ওকে, আচ্ছা, এখানে আরও কিছু ইনফরমেশন মিস গেছে যেটা তোমাদের আসলে দেওয়া যায়। সেটা হলো যে পুন্ড্র নগর বা পুন্ড্র বর্ধন ছিল, সেটা তো আমরা জানি। আর এই যে মহস্তানগড় যে নির্মাণ করা হয়েছিল, মহস্তানগড় নির্মাণ করা হয়েছিল যীশু খ্রিস্ট জন্মের 2500 সালও আগে, 2500 সালও আগে। তাহলে দেখো কত বছর আগে এইটা সৃষ্টি, কত বছর আগে এটা সৃষ্টি। কোনটি প্রকৃতপক্ষে একটি প্রসিদ্ধ তারা মন্দির ছিল? কোনটি প্রকৃতপক্ষে একটি প্রসিদ্ধ তারা মন্দির ছিল? সেটা হলো সত্যপীর ভিটা। সেটা কোনটা? সত্যপীর ভিটা। এই সত্যপীর ভিটা কোন জায়গায় অবস্থিত? সত্যপীর ভিটা অবস্থিত নওগাঁতে। অবস্থিত কোথায়? নওগাঁতে। নওগাঁ তো একটা জেলা, আমরা জানি। সেটা কোন বিভাগে অবস্থিত? রাজশাহী বিভাগে অবস্থিত। আর কোন ইউনিয়নে অবস্থিত এই সত্যপীর ভিটা? সেটা হলো গিয়ে পাহাড়পুর ইউনিয়নে। আমরা পাহাড়পুরের নাম শুনছি না? এই পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত। তাহলে দেখো পাহাড়পুরে কি অবস্থিত না অবস্থিত সেটা নিয়ে কোশ্চেন আসতেই পারে, কিন্তু এর পাশাপাশি এটা নিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে যে পাহাড়পুর কি? এটা কি জেলা? এটা কি উপজেলা? এটা কি ইউনিয়ন? এটা কি গ্রাম? না এটা কি? তাহলে কিন্তু এগুলো তোমার জানতে হবে, খুঁটিনাটি মোটামুটি সবই তোমার জানা থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখি ঘাটু, বা যেটাকে অনেকেই বলে হলো গিয়ে ঘেটু, ঘাটু বা ঘেটু, এই ঐতিহ্যবাহী বাংলা নাট্য আঙ্গিকটি কোন অঞ্চলের? এটা মূলত ময়মনসিংহ অঞ্চলের। এটা মূলত ময়মনসিংহ অঞ্চলের, বাংলাদেশের যেই পশ্চিমাঞ্চল যেটা, সেখানে মূলত এই ঘাটু নাচ বা ঘেটু নাচ দেখা যায়। এই ঘেটু কারা? ঘেটু মূলত তোমার যারা যেসব অঞ্চলে হলো বৃষ্টি হলে চাষাবাদ আসলে এভাবে করা যেত না, যেরকম ময়মনসিংহ, সে অঞ্চলে যারা জমিদার ছিল বা নবাব টাইপের ছিল, তারা তো শীতকাল মানে বর্ষাকালে তাদের আসলে কিছু করার ছিল না, তখন এরকম ঘেটু দল আসতো। ঘেটু দল আসতো, তাদের বাসায় থাকতো এবং তাদেরকে মনোরঞ্জন করতো নাচ গানের মাধ্যমে, তাদেরকে হলো পুলক দেওয়ার মাধ্যমে। এবং এখানে ঘেটুরা মূলত থাকতো কম বয়সী ছেলেরা। কম বয়সী ছেলেরা, তোমরা যদি হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলা দেখে থাকো বা নাম শুনে থাকো, তাহলে এই জিনিসটার ব্যাপারে তোমরা জেনে থাকবে যে ঘেটুরা মূলত হয় কম বয়সী ছেলেরা, কিন্তু তাদেরকে মেকআপ দিয়ে ক্রিম, সোনু বা সুনু যেটাই গ্রামে বলে, সোনু, সুনু, ক্রিম এগুলা লাগিয়ে তাদেরকে মেয়েদের মতো একটা অবয়ব দেওয়া হয়, তাদেরকে মেয়েদের মতো ড্রেস আপ পরানো হয়, তাদেরকে মেয়েদের মতো চুল বাঁধা হয়, উইগ দেওয়া হয়, সেই উইগে আবার লাল ফিতা বাঁধা থাকে, তার মেয়েদের মতো ড্রেস আপ করে, মেয়েদের মতো অঙ্গভঙ্গি করে এবং এইভাবে নাচানাচি করে। এবং অনেক সময় দেখা যেত যে যেই সব হলো জমিদারদের বাসায় বা নবাবের বাসায় থাকতো, সেখানে এই ঘেটুদেরকে এমনভাবে ট্রিট করা হতো বা এমনভাবে দেখা হতো যে জমিদার বা নবাবের স্ত্রীরা সেই ঘেটুকে তাদের সতীনের মতো করে দেখতো, তাদের সতীনের মতো করে দেখতো। এবং এমনও শোনা যায় যে এইসব ঘেটুদের সাথে নবাব
বা হলো যারা হলো সেই সময় জমিদার, তারা বিভিন্ন ফিজিক্যাল রিলেশনও করে থাকতো। আচ্ছা, এই হলো তাহলে ঘেটুদের বিষয়। ওকে, আচ্ছা তারপরে দেখি সেনদের আদি নিবাস কোথায় ছিল। সেনদের আদি নিবাস কোথায় ছিল, যে যেটুকু একটু আগে আমরা সেনদের কথা বলতেছিলাম, যে আহ, আহ, মুসলিম শাসনের আগে আমাদের যারা শাসন করছে তাদের মধ্যে একমাত্র হিন্দু ছিল সেনরা, এবং তাদের অবস্থান ছিল দক্ষিণান্তের কার্নাটে। এই নামটা তোমাদের কাছে একটু অপরিচিত হইতে পারে, কিন্তু যে কর্ণাটকা, কর্ণাটকা বা কর্ণটকের নাম তোমরা যে শুনছো ভারতের, তারা এই সেনরা মূলত এই অঞ্চল থেকে আসছে। সেনরা মূলত এই অঞ্চল থেকে আসছে। ওকে, ঐতিহাসিক ম্যাগনা কার্টা সনদ কত সালে স্বাক্ষরিত হয়। ঐতিহাসিক ম্যাগনা কার্টা সনদ কত সালে স্বাক্ষরিত হয়। এই ম্যাগনা কার্টা সনদকে, ম্যাগনা মানে হলো বড়, ম্যাগনা মানে হলো বড়, আর কার্টা মানে হলো চুক্তি বা সনদ। এইটাকে ম্যাগনা কার্টাকে আবার বিগ বিলও বলা হয়, বিগ বিল। এবং তোমরা জানো যে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যে কিন্তু কোনো লিখিত সংবিধান নেই। তাহলে কি, এই যে এরকম কিছু সংবিধানকে তারা একত্রিত করে এবং কিছু মৌখিক হলো গিয়ে সংবিধানের মাধ্যমে মূলত তাদের সংবিধানটা গঠিত। এই ম্যাগনা কার্টা সনদ কত সালে স্বাক্ষরিত হয়। এই ম্যাগনা কার্টা সনদ স্বাক্ষরিত হয় তোমার 15 জুন 1215। 1215 সালে তো হয়ই, আর কত তারিখে হয়, 15 জুনে হয়। 15 জুনে হয়। কোন জায়গায় হয়, আমরা হলো গিয়ে একটু আগেই বলছি, ইউনাইটেড কিংডমসে হয়। কোথায় হয়, ইউনাইটেড কিংডমসে হয়। তাহলে কথা হলো গিয়ে কাদের কাদের মধ্যে এই সনদটা হয়, কাদের কাদের মধ্যে এই সনদটা হয়। এই সনদ হয় হলো গিয়ে রাজা জন এবং ব্যারনদের মধ্যে। কাদের কাদের মধ্যে, রাজা জন এবং ব্যারনদের মধ্যে। ব্যারন, ব্যারন হলো সেই সময়ের ইংরেজি বা ইংরেজ সমাজে মোটামুটি একটা এলিট ক্লাস। সেই সময় মোটামুটি একটা এলিট ক্লাস হলো গিয়ে এই ব্যারন। তাইলে আমরা দেখলাম যে কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল। এখন আমাদের তো একটু স্পেসিফিক জানতে হবে যে কোন জায়গায় হয়েছিল। সেটা হয়েছিল টেমস নদীর তীরে। সেটা হয়েছিল টেমস নদীর তীরে। টেমস নদীর তীরে। এখন আমরা তো জানি যে সম্পূর্ণ যে লন্ডন শহরটা বা লন্ডন শহরটা টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডন শহরটা টেমস নদীর তীরে অবস্থিত। তাহলে কি লন্ডনের যে কোনো জায়গায় হয়েছে? না, যে কোনো জায়গায় তো হয় নাই। কোন জায়গায় হয়েছে? টেমস নদীর তীরে রান্নিমিডিতে। কোন জায়গায়? রান্নিমিডি। রান্নিমিডি, ওকে, এই জায়গায় হয়েছে। আর এটা তাহলে ম্যাগনা কার্টা সনদের যে ঐতিহাসিক গুরুত্ব সেটা কি, যে সেই সময় দেখা যেত বা সেই সময় দেখা গিয়েছিল যে রাজা যা বলবে তাই হবে। রাজা যা বলবে তাই হবে, এবং রাজা তার ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারবে, যে কোনো সময় যে কোনো কাউকে মৃত্যুদণ্ড দিতে পারবে, যে কোনো ধরনের হলো দণ্ড দিতে পারবে, এবং রাজাকে আসলে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। এবং রাজার এই ধরনের আচরণ খুবই বেপরোয়া হয়ে যাচ্ছিল, খুবই বেপরোয়া হয়ে যাচ্ছিল। এর জন্য তখন কি দেখা যায়, তখন দেখা যায় হলো এই যে ব্যারন যারা একটু সচেতন শ্রেণী, তারা রাজাকে একটা দুর্গে ঘিরে ফেলে এবং রাজাকে কাইন্ডটা বাধ্য করে যেন আপনি এই ম্যাগনা কার্টায় সাইন করেন। ওকে, বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? আচ্ছা, সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী। এই প্রণালী কি করে? প্রণালী হলো জলাশয়কে যুক্ত করে, জলাশয়কে যুক্ত করে এবং যে ল্যান্ডকে কি করে, পৃথক করে বা
আলাদা করে। তারপরে দেখি আন্তর্জাতিক রাজনীতিতে LOI এর পূর্ণরূপ কি? আন্তর্জাতিক রাজনীতিতে LOI এর পূর্ণরূপ কি? ওকে, LOI এর পূর্ণরূপ হলো লেটার অফ ইন্টারেস্ট। কি? লেটার অফ ইন্টেন্ট, মানে কোনো কিছু করার যে ইচ্ছা, কোনো কিছু করার যে ইচ্ছা। যে মনে করো যে আমার একটা কোম্পানি, তোমার একটা কোম্পানি, আলাদা কোম্পানি, কিন্তু আমরা একত্রিত হয়ে কোনো একটা কাজ করতে চাই। তাহলে এইটার যে প্রাথমিক পর্যায়ে আমরা যে একজন আরেকজনের সাথে যে চুক্তিটা করতেছি, আমরা একজন আরেকজনের সাথে যে চুক্তিটা করতেছি সেটাকেই বলা হয় LOI বা লেটার অফ ইন্টেন্ট। সেটাকে কি বলা হয়? লেটার অফ ইন্টেন্ট। আচ্ছা, এবং এইটার আরেকটা সিনোনিমাস হলো MOU। তোমরা দেখবা যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এক ধরনের সমঝোতা করে, বা বিভিন্ন ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিটির সাথে সমঝোতা করে, সেগুলা মূলত MOU আকারে থাকে। সেটার পূর্ণরূপ কি? মেমোরেন্ডাম অফ ইউনিয়ন। মানে আমরা যে একত্রিত হয়ে একটা কাজ করতেছি সেইটার হলো গিয়ে একটা তোমার চুক্তি, বা এটাকে অনেক সময় নামাও বলা হয়, মেমোরেন্ডাম অফ ইউনিয়ন বা লেটার অফ ইন্টেন্ট, মূলত একই জিনিস। আচ্ছা, তারপর আমরা দেখি যে স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? সাধারণত প্রশ্ন যেটা আসতো বা আসে, স্বাধীনতার প্রথম ডাকটিকিট এর ডিজাইনার কে ছিল? ডিজাইনার ছিল হলো গিয়ে বিমান মল্লিক। কে ছিলেন? বিমান মল্লিক। আর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? প্রথম ডাকটিকিটে ছিল শহীদ মিনারের ছবি। প্রথম ডাকটিকিটে ছিল শহীদ মিনারের ছবি। ওকে, এক দেশ দুই নীতি, এক দেশ দুই নীতি চালু আছে কোন দেশে? কানাডায়, চীনে, ভারতে, যুক্তরাষ্ট্রে। এক দেশ দুই নীতি চালু আছে হলো গিয়ে চীনে বা চায়নাতে, তোমরা যেটাই বলো না কেন। এবং চায়না হলো এদিকে হংকং এবং অন্যদিকে ম্যাকাও বা মাকাও, যেটাই বলো, এটাকে তারা নিজেদের প্রভিন্স হিসাবে দেখে, নিজেদের প্রভিন্স হিসাবে দেখে। কিন্তু তারপরেও এখানে আলাদা কি? আলাদা অর্থনৈতিক অর্থনৈতিক এবং অর্থনৈতিক এবং তোমার প্রশাসনিক কাঠামো আছে। প্রশাসনিক কাঠামো বিদ্যমান। তাহলে দেখো, যেহেতু হংকং এবং ম্যাকাও চায়নার অংশ, কিন্তু এইখানে আবার আলাদা বা পৃথক অর্থনৈতিক এবং প্রশাসনিক যেই কাঠামো আছে, এর জন্য চীনকে বলা হয় এক দেশ দুই নীতির প্রবক্তা, বা যেখানে এক দেশে দুইটা নীতি চলে। যদি একটা সহজ এক্সাম্পল দিই, তোমরা মোটামুটি সবাই জানো যে চায়না বা চীন কিন্তু একটা কমিউনিস্ট কান্ট্রি বা সমাজতান্ত্রিক দেশ বা সোশ্যালিস্ট দেশ। কমিউনিস্টের থেকে সোশ্যালিস্ট শব্দটা হলো গিয়ে বেশি মানায় চায়নার জন্য। তোমরা জানো চায়না কিন্তু একটা সোশ্যালিস্ট দেশ। কিন্তু তোমরা যদি হংকং এবং ম্যাকাওয়ের দিকে তাকাও, বিশেষ করে হংকংয়ের দিকে তাকাও, তোমরা দেখবে হংকং কিন্তু একটা কি? ক্যাপিটালিস্ট কান্ট্রি। হংকং একটা কি? ক্যাপিটালিস্ট কান্ট্রি। কান্ট্রি ঠিক না, ক্যাপিটালিস্ট প্রভিন্স বলতে পারো। তাহলে দেখো, এক দেশে দুই ধরনের অর্থনৈতিক কি নীতি চালু আছে। চায়নাতে ধনতান্ত্রিক, হংকং এবং ম্যাকাওয়ে অর্থনৈতিক, এবং এর পাশাপাশি পৃথক প্রশাসনিক কাঠামো কিন্তু বিদ্যমান আছে। সূর্য দিগল বাড়ি, সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে? সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে? শেখ নিয়ামত শাকের। এইটা যেই কারণে বারবার আসে সেটা হলো বাংলাদেশের প্রথম অনুদান প্রাপ্ত চলচ্চিত্র। মানে আগে এবং এখনো বেশিরভাগ চলচ্চিত্র কি টাকা দেয় মূলত প্রডিউসাররা, কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের সরকার থেকে কিংবা বাংলাদেশের যে সরকার ব্যবস্থা থেকে যারা হলো ফিল্ম ডিরেক্টর, তাদের কোনো ফিল্মের আইডিয়া যদি ভালো লাগে, তারা প্রপোজাল দেওয়ার পরে, তাহলে অনেক সময় দেখা যায়, বা অনেক সময় না, কিছু সময় দেখা যায়
যে ফিল্ম মানে যারা হলো গিয়ে ফিল্ম মেকার তাদেরকে সরকারিভাবে অনুদান দেওয়া হয় যেন সিনেমা বানায়। আগে যেই সব সিনেমাগুলো সরকারি অনুদানে বানানো হতো সেগুলো কাইন্ড অফ মনে করে এক একটা মাস্টারপিস হতো, যেরকম সূর্য দিগল বাড়ি। আর বর্তমান সময়ে যেই চলচ্চিত্রগুলো সরকারি অনুদানে মুক্তি পায় সেগুলো মানে এক কথায় আসলে অখাদ্য। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে শেখ নিয়ামত শাকের, এবং এটি বাংলাদেশের প্রথম অনুদানপ্রাপ্ত মুভি বা সিনেমা। আর এটার বিষয়বস্তু কী ছিল, তাই না? এটার বিষয়বস্তু তো জানতে হবে। এটার বিষয়বস্তু ছিল 1943-র দুর্ভিক্ষ। 1943-তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে দুর্ভিক্ষ হয় সেইটা একটা এই সিনেমার বিষয়বস্তু। আর একটা হলো 1947-এ কি দেশভাগ। মূলত এই দুই কনটেক্সটে গ্রামের মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক যেই পরিবর্তন হয়েছিল সেটাকে মূলত সূর্য দিগল বাড়ি সিনেমার মাধ্যমে শেখ নিয়ামত শাকের কি প্রকাশ করতে বা বুঝাতে চেয়েছেন। তাহলে সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে শেখ নিয়ামত শাকের। আচ্ছা, তারপরে এক মিনিট। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, গ্রিন বেল্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা করেন কে? গ্রিন বেল্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা হলো ওয়াঙ্গারি মাথাই। প্রতিষ্ঠাতাকে ওয়াঙ্গারি মাথাই। তাহলে দেখো প্রত্যেকটা মুভমেন্ট কি কিন্তু কোনো না কোনো ব্যক্তির অবদান আছে, বা তারা কোনো না কোনো ব্যক্তি আসলে এই ধরনের মুভমেন্টগুলো শুরু করে। তাহলে এই যে আমরা যে মুভমেন্টের কথা বলতেছি গ্রিন বেল্ট মুভমেন্ট, এইটা শুরু করেছিলেন ওয়াঙ্গারি মাথাই। এবং তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? কেনিয়া। তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? কেনিয়া। কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? তাহলে সদস্য নয় দেখার আগে আমাদের জানতে হবে যে কোন দেশগুলো বিমস্টেকের সদস্য। তাহলে আমাদের আগে জানতে হবে কোন দেশগুলো বিমস্টেকের সদস্য। তাহলে দেখি, একদম প্রথমে নিজ দেশের নাম লিখে দিই আমরা, বাংলাদেশ। তারপরে আমরা দেখে দিই কি ভুটান। তাহলে বাংলাদেশ গেল, ভুটান গেল। তারপর আর কোন কোন দেশ আছে বিমস্টেকের মধ্যে? ইন্ডিয়া আছে, আমাদের দুই প্রতিবেশী, আমাদের দুই দুষ্টু প্রতিবেশী ইন্ডিয়া এবং মায়ানমার, যারা আমাদেরকে তিন দিক থেকে কি ঘিরে রেখেছে। তাহলে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার। নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তাহলে এই যে দেখো এই 7টা দেশ মিলে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 7টা দেশ মিলে বিমস্টেক গঠিত। তাহলে দেখে এখানে বলা আছে ভারত। তাহলে ভারত তো বিমস্টেকের সদস্য, এটার উত্তর হবে না। থাইল্যান্ডও সদস্য, এটার উত্তর হবে না। বাংলাদেশও সদস্য, এটার উত্তর হবে না। তাহলে ভিয়েতনাম কিন্তু বিমস্টেকের সদস্য নাই। দেখো এখানে কোনটা কিন্তু ভি দিয়ে বা ভৈরসী দিয়ে ভিয়েতনাম না। তাহলে বিমস্টেকের সদস্য নয় কোনটি? বিমস্টেকের সদস্য নয় হলো বিমস্টেক, সরি বিমস্টেকের সদস্য নয় কোনটি? ভিয়েতনাম। বিমস্টেকের সদস্য নয় কোনটি? ভিয়েতনাম। মাসিক মোহাম্মদী পত্রিকাটির মালিক কে ছিলেন? মাসিক মোহাম্মদী পত্রিকাটির মালিক কে ছিলেন? সেই সময়কার খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলিম সমাজকে জাগরণ করার জন্য বা মুসলিম সমাজের প্রতিচ্ছবি প্রকাশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল মাসিক মোহাম্মদী। এবং এটা মোহাম্মদ আকরাম খাঁ এই পত্রিকাটির মালিক ছিলেন। মোহাম্মদ আকরাম খাঁ মাসিক মোহাম্মদী পত্রিকাটির মালিক ছিলেন। আচ্ছা, তোমরা অবশ্যই অবগত আছো যে মানবিক ও বিভাগ পরিবর্তনের বি ইউনিটের জন্য আমাদের ঢাবি এবং অন্যান্য ভার্সিটিকে কেন্দ্র করে আমাদের কোর্সটি সাজানো, এবং আমাদের কোর্সটি কিন্তু অল ইন ওয়ান, এ টু জেড। মানে বাংলা, ইংলিশ, জিকে তো তোমাদের পড়ানো হবেই, এর পাশাপাশি কিছু কিছু ইউনিভার্সিটিতে যে তোমাদের মৌলিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসে, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পৌরনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ভূগোল, এগুলোর উপরেও কিন্তু তোমাদের আলাদা ক্লাস নেওয়া হবে। কিছু কিছু ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু আইকিউ কোশ্চেন আসে, তার জন্য তোমাদের আলাদা ক্লাস নেওয়া হবে। তোমাদের কিছু কিছু ইউনিভার্সিটিতে সাধারণ গণিত কোশ্চেন আসে, সেখান থেকেও কিন্তু তোমাদের আলাদা হলো ক্লাস নিবে। এই যে আলাদা ক্লাস নিবে আমাদের সাকিব হোসেন ভাই, ম্যাথের উপরে ক্লাস নেবেন। এবং বাকি বিষয়গুলোর জন্য তো হলো গিয়ে আমরা আছি বাংলায়, ইংরেজি, সাধারণ জ্ঞানের উপরে। এবং তোমাদের
এই কোর্সটা আমাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, এবং লাস্ট যে ইউনিভার্সিটিতে আমাদের পরীক্ষা হয়, লাস্ট পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাব আমাদের ক্লাসের মাধ্যমে। 150টি বেশি লাইভ ক্লাস হবে, 200টির বেশি লাইভ এক্সাম হবে। এগুলো আসলে এর থেকে বেশি ছাড়া কম হওয়ার বলতে গেলে সুযোগ নেই, বা হয়ে হয়ে আসে না, এবং তোমাদের সময় হবে না ইনশাল্লাহ। আমাদের তোমাদের যেহেতু ফ্রি ক্লাস হচ্ছে ফেসবুকে, কিন্তু আমাদের পেইড ক্লাসগুলো কিন্তু জুমে হয়। তোমরা চাইলে ক্লাসের মধ্যে আমাদের সাথে অডিও অন করে বা হলো গিয়ে আমাদের কমেন্টে আমাদের সাথে ইন্টারাক্ট করতে পারবা। 24/7 টেলিগ্রামে আমাদের ডাউট সলভ হয়। তারপর 3টি প্রিন্টেড ডাইজেস্ট আমাদের, এই যে এখানে সাধারণ জ্ঞানের বই রাখা আছে, এইখানে বাংলার বই রাখা আছে, এখানে ইংরেজির বই রাখা আছে। যদি ক্যামেরাটা আমি একটু জুম আউট করি তাহলে দেখাইতে পারতাম। এগুলো তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, এবং আমাদের ডেডিকেটেড ওয়েব অ্যাপ আছে যেখানে তোমরা সব কিছু একটা জায়গায় পেয়ে যাবে। এবং কোনো কারণে তোমরা যদি ক্লাস করতে না পারো, লাইভ রেকর্ডেড ক্লাস করতে পারবে, এবং সকল ভার্সিটির পূর্ণাঙ্গ প্রস্তুতি তো দেওয়া হবেই। এবং লাস্টলি তোমাদের জন্য রয়েছে প্রিমিয়াম একটি টি শার্ট, যেটা আমি পরে আছি। তো চলো আমরা আবার প্রশ্নে ফিরে যাই। গণ অভ্যুত্থান সম্পর্কিত ব্যক্তিকে তোমরা জানো যে 1969-এ বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থান হওয়ার পিছনে বিভিন্ন কারণ ছিল, কিন্তু তার ভিতরে একটা কারণ ছিল হলো এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে শেখ মুজিবুর রহমান সহ আরও কয়েকজনকে বন্দি হিসাবে রাখা হয়, এবং তাদের মধ্যে একজন বন্দী ছিলেন এই জহুরুল হক, এবং কেবলমাত্র ওইসব বন্দীদের মধ্যে থেকে জহুরুল হককে হত্যা করা হয়। তারপরে এই গণ অভ্যুত্থানটা আরও বেশি মানে সুলিঙ্গের মতো, মানে ভলক্যানোর যে লাভা ইরাপশন দেখছেন, এরকম ধুম করে হলো গিয়ে বেরোয় পড়ে এবং চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক একইভাবে জহুরুল হককে হত্যা করার পরে এই আন্দোলনটা বা গণ অভ্যুত্থানটাও এরকম হলো গিয়ে স্ফুলিঙ্গের মতো, ভলক্যানোর লাভার মতো হলো গিয়ে ছড়িয়ে পড়ে। এই জহুরুল হক মূলত ছিলেন একজন সার্জেন্ট। এবং এই সার্জেন্ট জহুরুল হকের নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে। সার্জেন্ট জহুরুল হকের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল আছে, এবং এই হলের নাম পাকিস্তান পিরিয়ডে রাখা হয় আল্লামা ইকবাল হল। পাকিস্তানের জাতীয় কবি এবং পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবালের নামে এই হলটা রাখা হয়, নামকরণ করা হয়। পরবর্তীতে এই হলটার নাম জহুরুল হকের স্মৃতিস্বরূপ রাখা হয় সার্জেন্ট জহুরুল হক হল। এই যে তোমাদের যে মওদুদ ভাই কিন্তু এই সার্জেন্ট জহুরুল হক হলে অ্যাটাচড ছিলেন, মানে এই হলটা মূলত তার, মানে এই হলে তার সিট ছিল। ওকে, তারপরে আমরা দেখি শাপলা চত্বরের স্থপতিকে। এই যে তোমরা শাপলা মেসাকারের যে নাম শুনছো, শাপলা মেসাকার, যেটা মূলত মতিঝিলে অবস্থিত, এই শাপলা চত্বরের স্থপতিকে লুই আই কানের নাম আমরা কোথায় শুনছি? লুই আই কানের নাম আমরা শুনছি হলো পার্লামেন্টে। আমাদের যে জাতীয় পার্লামেন্ট, সেটার স্থপতি ছিলেন হলো গিয়ে লুই আই কানের মতো আরেকটা নাম আছে, সেটার নাম হলো গিয়ে বব বুই। তিনি ছিলেন আমাদের যে রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশনের তিনি স্থপতি স্টেশন। আচ্ছা, তাহলে শাপলা চত্বরের স্থপতি হলো আজিজুল হক পাশা। ওকে, থিয়েটারের বিশ্ব সংস্থার সংক্ষিপ্ত রূপ কি? থিয়েটারের বিশ্ব সংস্থার সংক্ষিপ্ত রূপ হলো আইটিআই, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট। আইটিআই বা ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট। এটা কোন জায়গায় অবস্থিত? এটা অবস্থিত সাংহাই, চায়নার সাংহাইয়ে অবস্থিত। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি WHO বা হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর জেনেভাতে। আর WHO ফুল ফর্ম কি? এই যে সবগুলোর কিন্তু
ফুল ফর্ম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু এভাবে লিখে দিতাম না, তাই না? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে এই যে সংস্থার যে সংক্ষিপ্ত রূপ তো তোমরা জানবাই, তার পাশাপাশি এরকম পূর্ণরূপও জানতে হবে। ডব্লিউএইচও বা হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? জেনেভাতে। সদর দপ্তর কোথায়? জেনেভাতে। আচ্ছা, জেনেভা কোন দেশে কোন দেশের? জেনেভা হলো গিয়ে অস্ট্রিয়ায় অবস্থিত। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া না কিন্তু, অস্ট্রিয়া। ওকে, তারপরে আমরা দেখি কোন মিলটি সঠিক নয়। চাঁদপুর মেঘনা, মানে মেঘনা নদী চাঁদপুর অবস্থিত, ঠিক আছে। ধরলা কুড়িগ্রাম, হ্যাঁ এটাও ঠিক আছে। রূপসা সিলেট, না এটা তো মিলে না। শীতলক্ষা নদী নারায়ণগঞ্জে অবস্থিত। রূপসা নদী অবস্থিত খুলনাতে। খুলনাতে। তোমরা যদি বাসে করে খুলনা শহরে প্রবেশ করতে চাও, তখন তোমাকে রূপসা সেতুর উপর দিয়ে প্রবেশ করতে হবে। রূপসা সেতুর নাম মূলত রূপসা সেতু না, রূপসা সেতুর নাম মূলত খান জাহান আলী সেতু। খান জাহান আলী সেতু। যেহেতু এটা রূপসা নদীর উপর দিয়ে বহিত, এর জন্য লোকাল যারা আছে বা এমনিতে এটাকে রূপসা নদী বলে, সরি, রূপসা ব্রিজ হিসাবে ডাকা হয়, রূপসা ব্রিজ হিসাবে ডাকা হয়। এবং খুলনার যে আসলে অবস্থা, খুলনায় আসলে দর্শনীয় স্থান খুবই কম। তোমরা যদি যারা আমাদের ক্লাস দেখতেছো খুলনা যদি কেউ থাকো, তাহলে ভালো বলতে পারবা যে খুলনা আসলে কিন্তু দর্শনীয় স্থান হলো নাই তেমন। এর জন্য খুলনার মানুষজন, আমার মতো খুলনার মানুষজন ঘুরতে গেলে খুলনা ইউনিভার্সিটি, কুয়েট, হাদিস পার্ক এবং এই যে রূপসা সেতু বা খান জাহান আলী সেতু বাদে অন্য কোথাও আসলে যাইতে পারে না। আর রূপসা, রূপসা নামটা কিন্তু মানে তোমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ হলো রূপসা নামটা মূলত আসছে রূপ লাল সাহা থেকে। এই যে রূপলাল সাহার রূপ আর সাহার হলো গিয়ে যে শাহ, এইটা মিলে মূলত রূপসা নদী। রূপসা নদী নিয়ে যেই প্রশ্নটা আসে যে কোন তোমার জেলার তীরে অবস্থিত, কোন শহরের তীরে অবস্থিত, খুলনা, এটা তো আসেই। খুলনা কিন্তু আরেকটা নদীর তীরে আবার অবস্থিত, সেটা হলো ভৈরব। ভৈরব নদীর তীরে কিন্তু খুলনা অবস্থিত। আর আরেকটা যে প্রশ্ন আসে যে বাংলাদেশের একমাত্র কোন নদীটি কোনো ব্যক্তির নাম অনুসারে রাখা হয়? বাংলাদেশের একমাত্র কোন নদীটি কোনো একটা ব্যক্তির নাম অনুসারে রাখা হয়? সেটা কিন্তু এই রূপসা নদী। সেটা কিন্তু এই রূপসা নদী, যেটা রূপলাল সাহার নাম অনুসারে রাখা। বুদ্ধ পুরোহিতদের কি বলা হয়? বুদ্ধ পুরোহিতদের বলা হয় ররি। বুদ্ধ পুরোহিতদের কি বলা হয়? ররি। আচ্ছা, প্রত্নতাত্ত্বিকরা প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করেছেন? প্রত্নতাত্ত্বিকরা প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করেছেন? তোমাদের আমি অলরেডি বলছি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে আমরা সি ইউনিট নিয়ে আলোচনা করতেছি, এই সি ইউনিটে কিন্তু প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি ডিপার্টমেন্ট আছে। এর জন্য আর্কিওলজি নিয়ে প্রশ্ন আসে, এর জন্য আর্কিওলজি নিয়ে প্রশ্ন আসে। এবং আর্কিওলজি নিয়ে যখন পড়া হয়, বা তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটিতে আর্কিওলজি নিয়ে পড়বে, তোমরা কিন্তু এরকম বিভিন্ন যুগ নিয়ে পড়বে। এবং তার ভিতরে একটা যুগ হলো প্রস্তর যুগ। প্রস্তর যুগকে মূলত কয় ভাগে ভাগ করা হয়? মূলত 4 ভাগে ভাগ করা হয়। প্রস্তর যুগকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। জুম চাষ কি? জুম চাষ কি? জুম চাষের নাম কিন্তু আমরা মোটামুটি সবাই শুনছি, তাই না? ছোটবেলা থেকে বাংলাদেশের বিশ্ব পরিচয় শুনছি। আমরা হলো যাদের কৃষি শিক্ষা ছিল এসএসসিতে, তারাও শুনছি। জুম চাষ কি? জৈব প্রযুক্তির সাহায্যে উদ্ভাবিত চাষ না। পার্বত্য চট্টগ্রামের উৎসব না। প্রথম অর্ধেক ঠিক ছিল, শেষের টুকু ঠিক নাই। ওই ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি, হ্যাঁ এইটা হলো জুম চাষ। জুম বীজ ছাড়া চাষ এটা না। এটার বিষয়টা হলো এই মনে করো যে পাহাড়, পার্বত্য চট্টগ্রামে তো পাহাড়ই বেশি, সমতল ভূমি নাই। এর জন্য তারা যেইভাবে চাষ করে তার হলো পাহাড়ের গায়ে চাষ করে, পাহাড়ের গায়ে বীজ রোপণ করে, চারা রোপণ করে চাষ করে। কিভাবে? এই মনে করো যে এই যে পাহাড় এরকম করে স্লোপ নেমে গেছে, তারা এইখানে একটু করে খোদাই করে বা ফাঁকা করে, মানে নিড়ানি দেয়, সেখানে তোমার বীজ পুঁতে দেয়। আবার এরকম করে খোদাই করে বীজ পুঁতে দেয়, আবার খোদাই করে বীজ পুঁতে দেয়। এরকম করে যে চাষাবাদ পদ্ধতি, যেটা মূলত পার্বত্য চট্টগ্রামের বা ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি পার্বত্য চট্টগ্রামে, সেটাই মূলত এই জুম চাষ, সেটাই মূলত এই জুম চাষ। এমিল ডুরখেম কোন দেশের নাগরিক ছিলেন? এমিল ডুরখেম ছিলেন ফ্রান্সের নাগরিক। তিনি মূলত একজন ছিলেন সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞানী।
কেমন সমাজবিজ্ঞানী, মানে তার তো একটা ধরন ছিল, তিনি সমাজ কিভাবে দেখতেন, তিনি সমাজকে দেখতেন ফাংশনালিজমের মাধ্যমে, এর জন্য তাকে ফাংশনালিস্ট বলা হয়। ফাংশনালিজম বা ফাংশনালিস্ট কি? যারা ফাংশনালিজমে বিশ্বাস করে, তারা মনে করে সমাজে যা কিছু হচ্ছে তা কিছু হতে দেওয়া ভালো, এবং সমাজে যা কিছু হয় সেটা হলো ঠিক না হইলেও সমাজ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। আবার তারা এটা বিশ্বাস করে যে সমাজের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সমাজের প্রত্যেকটা ইনস্টিটিউশন কোনো না কোনোভাবে একে অপরকে সহযোগিতা করে। এই ধরনের চিন্তাভাবনা যাদের, তাদেরকে মূলত বলা হয় ফাংশনালিস্ট। এরকম চিন্তাভাবনার একজন ব্যক্তি ছিলেন এমিল ডুরকেইম, যিনি সমাজবিজ্ঞানী এবং যার বাসা কোথায়, তার দেশের বাড়ি ফ্রান্সে। আচ্ছা, আইএমএফ এর বর্তমান সদস্য কত? আইএমএফ এর বর্তমান সদস্য কত? তাহলে আমরা আগে দেখি আইএমএফ এর ফুল ফর্ম কি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে দেখো, মানে এটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা যারা মনিটারি ফান্ড দেয়। ফান্ড মানে তো বুঝি, তাহলে মনিটারি মানে কি? অর্থনৈতিক হলো কি ফান্ড দেয় আইএমএফ। এটার হলো কি সদস্য সংখ্যা কত? এটার সদস্য সংখ্যা হলো 191 বর্তমান। এখন তোমাদের মনে হইতেই পারে যে না, ভালোই তো, একটা দেশ এরকম অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করতেছে অন্যান্য দেশগুলাকে, এটা তো ভালোই, অর্থনৈতিকভাবে সাহায্য করতেছে। কিন্তু অর্থনৈতিক সাহায্য করতেছে তাদের কিন্তু নিজেদের স্বার্থে, অর্থনৈতিক সাহায্য করতেছে তাদের কি নিজেদের স্বার্থে। কেমন? আইএমএফ এর কাছ থেকে তুমি যখন লোন নিবা, তখন তোমাকে তো করা সুদ বা করা হারের সুদ বা চরম হারের সুদ তো তোমাকে দিতে হবে। এর পাশাপাশি কি করবে? এর পাশাপাশি কেবলমাত্র তোমার কাছ থেকে যে ওই টাকা নিবে, সুদের টাকা নিবে, এই পর্যন্ত সীমাবদ্ধ না। এরপরে কি করবে? এরপরে যে জিনিসটা করবে সেটা হলো বলবে যে তুমি যেহেতু আমার কাছ থেকে লোন নিচ্ছ বা আমি যেহেতু তোমাকে লোন দিচ্ছি, তাহলে তোমাদের দেশে, মানে আইএমএফ কিন্তু আমার তোমার মতো কোনো আমার তোমার মতো কোনো ব্যক্তিকে লোন দিবে না, স্কুল অফ এক্সেলেন্সের মতো কোনো প্রতিষ্ঠানকে লোন দিবে না। আইএমএফ লোন দেয় হলো গিয়ে দেশকে। বলবে যে যেহেতু তোমাদের দেশ আমাদের কাছ থেকে লোন নিচ্ছে, তাহলে আমাদের কিছু নিয়ম কানুন আছে, আমাদের কিছু রীতিনীতি আছে, আমাদের কিছু কাস্টমস আছে, আমাদের কিছু আইডিওলজি আছে, সেগুলো হলো গিয়ে তোমাদের দেশে প্রমোট করতে হবে। এবং এইসব অর্গানাইজেশনের কাছ থেকে লোন নিয়ে বা এইসব অর্গানাইজেশনের কাছে যেই মূলত বাংলাদেশে লিবারেলিজম, সেকুলারিজম, তোমার কালচারাল হেজিমনি, তারপরে তোমার এই যে এলজিবিটি কিউ এর প্রমোট বা স্যাটানিজমের প্রমোট, এগুলা মূলত এই অর্গানাইজেশনের সাথে কাছ থেকে ঋণ নেওয়ার মাধ্যমেই হয়ে থাকে। টার্মগুলা একটু কঠিন, কিন্তু তোমরা যারা সামাজিক বিজ্ঞানে পড়াশোনা করবা 1 বছর পরে, তার 1 বছরের মধ্যে এই টার্মগুলোর সাথে সুপরিচিত হয়ে যাবা। যে কোনো সমাজের মৌলিক ভিত্তি কোনটি? যে কোনো সমাজের মৌলিক ভিত্তি কোনটি? সামাজিক সংগঠন, উৎপাদন ব্যবস্থা, ধর্মীয় সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন? যে কোনো সমাজের মৌলিক ভিত্তি, ভিত্তি মানে কি? ফাউন্ডেশন হলো সামাজিক যে সংগঠনগুলা, এগুলা সমাজের আসলে ভিত্তি এবং সমাজকে কি ধরে রাখে, সমাজকে কি ধরে রাখে। আচ্ছা, ইয়ালটা কোন সাগরের তীরে অবস্থিত? ইয়ালটা হলো কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি এর তীরে অবস্থিত। কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি এর তীরে অবস্থিত। তাহলে এই কৃষ্ণ সাগর কোন দেশের তীরবর্তী অবস্থিত? এটা হলো ইউক্রেন তীরবর্তী একটি কি সাগর। আচ্ছা, আরব সাগর তো অ্যারাব সি, বাল্টিক সাগরও হলো গিয়ে ব্যাল্টিক সি। আর ভূমধ্য সাগর কি? ভূমধ্য সাগর হলো মেডিটেরিয়ান সি। ভূমধ্য সাগর হলো গিয়ে মেডিটেরিয়ান সি। এই টার্মগুলো কিন্তু তোমাদের বিউপিজিকেতে লাগবে, বা অনেক সময় মাঝে মাঝে দেখা যায় যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কত বছর যেরকম হয়েছে কিছু কোশ্চেন ইংরেজিতে দিছে। এখন তুমি মনে করো যে মুখস্থ করে ফাটাই ফেলছো যে ইয়ালটা কোন সাগরের তীরে অবস্থিত? কৃষ্ণসাগর। ইয়ালটা কোন সাগরের তীরে অবস্থিত? কৃষ্ণসাগর। ইয়ালটা কোন সাগরের তীরে অবস্থিত? কৃষ্ণসাগর। কিন্তু তোমাকে বিউপিতে কোশ্চেন দিল যে ইয়ালটা ইজ সিচুয়েটেড বাই হুইচ সি? ইয়ালটা বা দ্য সিটি ইয়ালটা ইজ সিচুয়েটেড বাই হুইচ সি?
তাহলে অপশনে দেওয়া আছে ব্ল্যাক সি, অ্যারাবিয়ান সি, মেডিটেরিয়ান সি, বাল্টিক সি। আরব সাগর অ্যারাবিয়ান সি জানো, বাল্টিক সাগর হলো ব্যাল্টিক সি জানো, কিন্তু কৃষ্ণ সাগরের ইংরেজি যে ব্ল্যাক সি এটাও কিন্তু তোমার জানতে হবে, না হলে তোমার পরীক্ষার মধ্যে মনে হবে যে এটা কি ব্ল্যাক সি ছিল নাকি এটা মেডিটেরিয়ান সি ছিল। ওকে, তারপর দেখেন পলিটিক্স গ্রন্থটির লেখককে, পলিটিক্স গ্রন্থটির লেখককে অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, মিল। মানে অ্যাডমিশন পরীক্ষা হবে আর এই যে অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটোর নাম আসবে না, সেটা কিন্তু হওয়া কাইন্ড অফ ইম্পসিবল আর কি, তাই না? এই সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটো, প্লেটো স্টুডেন্ট হলো অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটল হলো গৃহশিক্ষক ছিল আলেকজান্ডার দ্য গ্রেটের। আলেকজান্ডার দ্য গ্রেটের গৃহশিক্ষক বা হোম টিউটর, এই যে আমি তুমি হোম টিউটর রাখি না, বাসায় এসে পড়ায় যায়, চা নাস্তা খায়, মাস শেষে টাকা পায়, তারা হলো গিয়ে মূলত হোম টিউটর। আলেকজান্ডার দ্য গ্রেটের হোম টিউটর ছিল আলেকজান্ডার, এবং সক্রেটিস, প্লেটো, আলেকজান্ডার তারা এক একজন ছিল পলিম্যাথ, তাদেরকে বলা হতো পলিম্যাথ। মানে তারা কেবলমাত্র একটা বিষয়ে পারদর্শী ছিল না, তাদের মধ্যে কেবলমাত্র একটা বিষয়ের জ্ঞানই ছিল না, তারা বিভিন্ন বিষয়ের জ্ঞান কেবলমাত্র তাদের মধ্যে যে ছিল এটাই না, তারা উদ্ভবও করছে, মানে তারা নিজেদের থেকেই ফর্ম করছে, তাদেরকে বলা হতো পলিম্যাথ। এবং তাদের গুরুত্বপূর্ণ অনেক বই আছে, যেগুলা আমাদের পড়া যেরকম গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি তোমাদের বর্তমান পর্যায়ে কে কোন বই লিখছে সেটা জানা গুরুত্বপূর্ণ। এবং পলিটিক্স নামের যেই বইটি, সেটা কে লিখেছেন? সেটা লিখেছেন নান আদার দেন দ্য গ্রেট অ্যারিস্টটল, নান আদার দেন দ্য গ্রেট অ্যারিস্টটল। আচ্ছা, এবার আমরা দেখি সিরিজের অঙ্ক, ধারাটি পরবর্তী সংখ্যা কত। এটা মনে করো যে সাধারণ গণিত থেকেও আসছে, আবার এটাকে অনেকে হলো কি সাধারণ গণিত ধরতে চায় না, বলে যে এটা তো খুব ইজি, এটা সাধারণ গণিত না, এটা লাগে আইকিউ। আচ্ছা, তাহলে এইখানে কত সংখ্যা হবে এটা আমাদের বের করতে বলছে। তার আগে আমাদের যে কয়টা সংখ্যা দেওয়া আছে তাদের মধ্যে একটা প্যাটার্ন বের করতে হবে। দেখো 5 আর 8-এর ডিফারেন্স কত? 6, 7, 8 দিন। 8 আর 13 ডিফারেন্স কত? 9, 10, 11, 12, 13 5। 13 আর 21-এর ডিফারেন্স কত? 14, 15, 16, 17, 18, 19, 20, 21 3, 5, 8। তাহলে দেখো ডিফারেন্স কিন্তু আসলে ওইভাবে হচ্ছে না, সমপরিমাণে হচ্ছে না, কারণ 3 আর 5-এর ডিফারেন্স কত? 2। 6, 7, 8, 5 আর 8-এর ডিফারেন্স কত? 3। আবার এইদিকে 21 আর 34-এর মধ্যে পার্থক্য কত আমরা দেখি? 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, মানে 4 একে 4, 4 12, 13। তাহলে দেখো ডিফারেন্স কিন্তু সমান হচ্ছে না, তাহলে এটাকে এই সিস্টেমে সলভ করা যাবে না, কিভাবে সলভ করতে হবে? এটাকে কিভাবে সলভ করতে হবে আমরা একটু দেখি, যে 5 আর 8-কে যোগ করলে আমরা কত পাই? 9, 10, 11, 12, 13। তাহলে দেখো যে 5 আর 8-কে যোগ করলে আমরা 13 পাইলাম, 8 আর 13-কে যোগ করলে আমরা কত পাই? আমরা পাই হলো 21 পাই। তাহলে দেখো আমাদেরকে একটার সাথে আগেরটা যোগ করলে আমরা পরেরটা পাচ্ছি, তাহলে 8 আর 13 যোগ করলে আমরা 21 পাইছি, তাহলে 21 আর 13 যোগ করলে আমরা 34 পাচ্ছি। আর 34 আর 21-কে আমরা যদি যোগ করি বা এডিশন করি আমরা কত পাবো? আমরা পাবো হলো 55। তাহলে আমরা যখন সিরিজ করব আমরা কেবলমাত্র উভয়ের মধ্যে পার্থক্যই দেখব না, আমরা দেখব যে তাদের মধ্যে আসলে কেমন সম্পর্ক রয়েছে। এমনও হইতে পারে যে আগের দুইটা মিলে বর্তমান সংখ্যাটা হয়েছে, এরকমভাবেও কিন্তু সিরিজের অঙ্ক আসতে পারে, এভাবে কিন্তু সিরিজের বা ধারার অঙ্ক আসতে পারে। ইউএনবি কি? ইউএনবি কি? আচ্ছা, ইউএনবি হলো ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। ইউএনবি কি? ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। তাহলে দেখো নিউজ আছে, তাহলে বুঝতে পারতেছি এটা একটা সংবাদ সংস্থা। বহু জাগতিক কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোম্পানি, ওষুধ কোম্পানি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বিদেশি সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন না। ইউএনবি কি? ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। দেশের প্রথম স্যাটেলাইট ভিত্তিক টিভি চ্যানেল কোনটি? চ্যানেল আই, 21 টিভি, রূপসী বাংলা, একটাও না। কোনটা হবে? এটা হলো কি এটিএন বাংলা। কোনটা? এটা হলো এটিএন বাংলা। তাহলে দেশের প্রথম স্যাটেলাইট ভিত্তিক যে টিভি চ্যানেল সেটা হলো এটিএন বাংলা। আচ্ছা, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় সর্বপ্রথম যেই সংবাদপত্রটি ছিল তার নাম কি? তার নাম হলো
সমাচার দর্পণ, তার নাম হলো সমাচার দর্পণ। এবং দর্পণ মানে কি, দর্পণ মানে আয়না বা মিরর। তাহলে তোমাকে যে কেবলমাত্র বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম এটা আসবে এরকম না, তোমাকে তো এটাও আসতে পারে যে এই বাংলার প্রথম সংবাদপত্রের নাম কি ছিল, এই বাংলার প্রথম সংবাদপত্রের নাম কি ছিল। প্রশ্ন কিন্তু এইভাবে আসতে পারে, প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতে পারে। এর জন্য একটা টপিক থেকে আরও কিভাবে কিভাবে কোশ্চেন আসা যায় সেটা কিন্তু আমরা জানবো, এবং তার থেকে বড় কথা তোমাদের পড়তে হবে। আচ্ছা, 16263 নাম্বারে কল করলে যে সেবা পাওয়া যায়, 16263 নাম্বারে কল করলে যে সেবা পাওয়া যায়, তুমি যদি 1623 নাম্বারে এখনই কল দাও তাহলে যেই সেবাটা পাবা সেটা হলো এই স্বাস্থ্যসেবা। সেই স্বাস্থ্যসেবা তোমরা পাবা 16263 নাম্বারে কল দিলে। শিখা পত্রিকার প্রকাশক কারা ছিল, বা শিখা পত্রিকার প্রকাশক ছিল কোনটি? জাগ্রত মুসলিম জনতা, মুসলিম সাহিত্য সমাজ, সচেতন সাহিত্য সমাজ, নাকি সচেতন মুসলিম সাহিত্য সমাজ? সেটা হলো মুসলিম সাহিত্য সমাজ। মুসলিম সাহিত্য সমাজ মূলত এই শিখা পত্রিকাকে প্রকাশ করত। মুসলিম সাহিত্য সমাজ কৃষি পত্রিকাকে প্রকাশ করত। তারপরে এই যে আমাদের সি ইউনিটের লাস্ট প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী কি আঁকাবাঁকা নদী, উপনদী, শাখা নদী, নাকি বিনুনি সদৃশ নদী? বিনুনি সদৃশ নদী। বিনুনি মানে কি, এই যে মেয়েরা যে চুল পেঁচায় না, মেয়েরা চুল কিভাবে পেঁচায়, এই যে এরকম করে একটা পেঁচায়, এরকম করে একটা পেঁচায়, এরকম টাইপ। ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র মূলত নদী না, ব্রহ্মপুত্র নদ, মূলত এরকম বিনুনির মতো। যদি দেখো উপর থেকে দেখবা যে মেয়েরা যেরকম চুল বাঁধে এরকম করে নদীটা আসলে প্রবাহিত হয়। এবং নদ ও নদীর মধ্যে পার্থক্য কি? অনেকে বলে যে এই নদীর শাখা আছে সেটা নদী, যেই নদীর শাখা নেই সেটা নদ। আবার যেই নদী বড় সেটা হলো নদী, যেই নদী ছোট সেটা হলো নদ। সরি, যেই নদী বড় সেটা নদী, যেই নদী বড় সেটা নদ, যেই নদী ছোট, কি বলতেছি, যেই নদী বড় সেটা নদ, আবার যেই নদী ছোট সেটাকে অনেকে নদী মনে করে, কিন্তু আসলে এরকম কোনো কিছুই না। কোনো ভৌগোলিক বিষয় নাই, কোনো কাঠামোগত বিষয় নাই, বিষয়টা শুধুমাত্র ব্যাকরণিক। তাহলে যেই নদীর তীর মানে যেই নদীটা নাম মূলত রস্যইকার বা রস্যই মানে রস্যইকার বা হলো গিয়ে দীর্ঘইকার বা আকার দিয়ে শেষ হবে, সেই সব নদীর নাম মূলত মানে সেই সবগুলোকে মূলত নদী বলে ডাকা হয়। যেরকম পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, রূপসা, এগুলাকে নদী ডাকা হয়। কিন্তু অপরদিকে মনে করে তুরাগ, আকার নাই, রস্যিকার নাই, দীর্ঘিকার নাই। ব্রহ্মপুত্র, আকার নাই, রস্যিকার নাই, দীর্ঘিকার নাই। এই নদীগুলাকে মূলত কি বলা হয়? নদ। এই নদীগুলাকে মূলত বলা হয় নদ। আচ্ছা, তোমরা জেনে খুশি হবে যে প্রথমবারের মতো এবার বি ইউনিটের পাশাপাশি সি ইউনিটেরও কিন্তু কোর্স লঞ্চ করেছে। এবং যারা তোমাদের বাংলা ইংরেজি ক্লাস নিবে বি ইউনিটে, তারাই কিন্তু তোমাদের সি ইউনিটে বাংলা ইংরেজি ক্লাস নিবে। এর পাশাপাশি ইয়াসিন শেখ হিসাব বিজ্ঞান এবং ফাইন্যান্সের ক্লাস নেবে, এবং ইমদাদুল রিয়াদ ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের ক্লাস নেবে। তোমরা বাংলাতে যেই সেবাগুলো পাও, তোমরা বাংলাতে যেই ফিচারগুলো পাও, সেই একই সেবা একই ফিচার কিন্তু সি ইউনিটেও থাকবে। তাহলে তোমরা যারা সি ইউনিটে ভর্তি হতে চাও তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। বা তোমাদের যেসব বন্ধুবান্ধব স্কুল অফ এক্সিলেন্সে পড়তে চায় কিন্তু মনে করে যে না আসলে স্কুল অফ এক্সিলেন্সে সি ইউনিট নাই বলে পড়তে পারে না, বা তোমাদের যেসব ফ্রেন্ডরা সি ইউনিটে ভর্তি হতে যাচ্ছে যে কোনো জায়গায়, তোমরা কিন্তু তাদেরকে নির্দ্বিধায় স্কুল অফ এক্সিলেন্সের সি ইউনিটে এই কোর্সটিতে ভর্তি হতে বলতে পারো। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট, এখন আমরা দেখব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট। এখন আমরা দেখব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট। ওকে, 1 মিনিট দাঁড়াও একটু। আচ্ছা, আমাদের একদম প্রথম প্রশ্নটা যদি আমি দেখি, যে পাকিস্তানের গণপরিষদে প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানানকে? খুবই কমন প্রশ্ন। ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি মূলত কুমিল্লার ছিলেন।
কুমিল্লার ছিলেন এবং পাকিস্তানে প্রথম যে গণপরিষদ হয় সেখানে তিনি তোমার বলেছিলেন যে পাকিস্তানের পাশাপাশি উর্দু ভাষার পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে, বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। তার কারণ কি? তার কারণ হলো সেই সময়ে এবং মুক্তিযুদ্ধ পর্যন্ত পাকিস্তানে, মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়ে যত উর্দু ভাষাভাষীর লোক ছিল তার থেকে অনেক বেশি ছিল কি বাংলা ভাষাভাষীর লোক। তাহলে উর্দু ভাষাকে যদি রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় এবং বাংলা ভাষাকে না দেওয়া হয়, তাহলে তো পূর্ব পাকিস্তান বা বর্তমানের বাংলাদেশের মানুষের জন্য কি হবে? এটা বাংলাদেশের মানুষের জন্য এটা বৈষম্য হবে। এর জন্য এই কারণেই কুমিল্লার এই যে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথমবার বলেন যে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকারী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? এটা ইতিবাচক ধারণা হিসাবে প্রদান করে। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি? তাহলে এইগুলো দেখো সবই আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকারী ভূমিকা হিসাবে ইতিবাচক মানে পজিটিভ একটা ধারণা প্রকাশ করে, পজিটিভ। তাহলে আমরা দেখি যে এই যে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলা, সেগুলা অনেক সময় দেখা যায় যে দাতামূলক সংগঠন, বা যারা হলো বিভিন্ন দেশকে, বিভিন্ন রাষ্ট্রকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন সময় অর্থনৈতিক সাহায্য করে আসে। তাহলে কি তার এক হিসাবে উদার, তাই না? যে মানুষের খারাপ দেখতেছে আর অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে। সবসময় কিন্তু আসলে বিষয়গুলো এরকম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম পরিষ্কার হয় না। বিষয়গুলো কিন্তু অনেক সময় গ্রে হয়, যেটা বললাম যে আগেই, যে আইএমএফ আসলে কেন টাকা দিচ্ছে এবং এই যে তোমাকে যে টাকা লোন দিচ্ছে, লোনের পিছনে যে কত বড় ষড়যন্ত্র জড়িত, তোমরা যখন অনার্সে উঠে এগুলা পড়বা সামাজিক বিজ্ঞানের ডিপার্টমেন্টগুলোতে, তখন বুঝবা। আচ্ছা, উত্তর হবে উদারবাদ। তাহলে এই যে দেখাচ্ছে যে আমি একটা আন্তর্জাতিক সংগঠন, সিঙ্গাপুরের খারাপ অবস্থা, আমি সিঙ্গাপুরকে টাকা দিয়ে ফেলতেছি, বা চায়না বলতেছে যে না এই শ্রীলঙ্কার এই অবস্থা, আমি হাম্বানটোটা যেই সমুদ্র বন্দর এটা আমি বানাই দিব, কিন্তু কি তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিছে, এই সময়ের ভিতরে এই টাকাটা আমাদেরকে দিতে হবে। মানুষজন কিন্তু এইটা দেখায় না যে এই সময়ের মধ্যে এই টাকাটা দিতে হবে, এইটা মানুষ কিন্তু ফোকাস করে না। এটা কিন্তু নিউজ পেপার ফোকাস করে, এটা কিন্তু নিউজ মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ফোকাস করে না। কি ফোকাস করে হলো চায়না এত টাকা ডোনেশন দিছে বা চায়না এত টাকা হলো গিয়ে ঋণ দিছে, কিন্তু যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে টাকাটা শ্রীলঙ্কা বা যে দেশকে পরিশোধ করার কথা ছিল তারা যখন পরিশোধ করতে পারে না, তখন হলো চায়না কি বলে যে এবার দেখো মজা। তখন ওই যেই সমুদ্র বন্দরটা সেটা নিজেদের করে নেয়। তাহলে শ্রীলঙ্কার ভিতরে যে হাম্বানটোটা যে সমুদ্র বন্দর, সেটা কিন্তু তোমার শ্রীলঙ্কাতে অবস্থিত হলো, এটা কিন্তু চায়নার আন্ডারে। কিন্তু আমরা বাইরে থেকে কি দেখতেছি যে না চায়না কত উদার, শ্রীলঙ্কার খারাপ অবস্থা দেখে শ্রীলঙ্কাকে কি অর্থনৈতিক সহায়তা দিচ্ছে। কোনটি ভূবেষ্টিত রাষ্ট্র? ভূবেষ্টিত রাষ্ট্র মানে কি, যে যেই রাষ্ট্রটার চারপাশে অন্যান্য দেশ আছে, মানে যেই দেশটার সাথে কোনো আসলে সমুদ্রের সম্পর্ক নাই। আমরা যদি বাংলাদেশের মানচিত্রটা দেখি, এইদিকেও দেশ, এদিকেও দেশ, এইদিকেও দেশ, কিন্তু এদিকে কি, এদিকে পানি। তাহলে বাংলাদেশ কি ভূবেষ্টিত রাষ্ট্র? না, বাংলাদেশ ভূবেষ্টিত রাষ্ট্র না। যেগুলো ভূবেষ্টিত রাষ্ট্র সেগুলোর ইংরেজিতে খুব একটা সুন্দর নাম আছে, সেগুলো ল্যান্ডলকড কান্ট্রিজ। মানে যেই দেশগুলা অন্য দেশের মাধ্যমে বেষ্টিত করা এবং তাদের ল্যান্ড আসলে কি লক, তাহলে কোনটি ভূবেষ্টিত রাষ্ট্র? আমরা দেখি যে ইরান, ইরাক, নেপাল, শ্রীলঙ্কা। এই যে বর্তমানে যেই দেশে গণ আন্দোলন চলতেছে, সেই দেশে কিন্তু আসলে কি ভূবেষ্টিত বা ল্যান্ডলক কান্ট্রি, সেই দেশ কি ভূবেষ্টিত বা ল্যান্ডলক কান্ট্রি। ভাষাঞ্চরের পূর্বের নাম কি? আমরা কিন্তু ভাষাঞ্চরই পড়ি, কিন্তু ভাষাঞ্চরের যে একটা পূর্ব নাম আছে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? যেখানে রোহিঙ্গাদের থাকার একটা বসবাস করছে, সেই জায়গাটার পূর্ব নাম হলো বা লোকাল নাম যেটা, সেটা হলো ঠ্যাঙ্গারচর। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হলো ঠ্যাঙ্গারচর। ওকে, নিচের কোনটি সঠিক নয়? তাহলে অপশনগুলো একবার দেখি।
ইরাবতী মিয়ানমারের একটা নদী। শনি গ্রহের উপগ্রহের সংখ্যা 2 শতাধিক। পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়। তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমে। তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমে। তাহলে দেখো এখানে বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দিছে, এখানে বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দিছে, এবং এখান থেকে আসলে বের করতে হবে যে ভুল তথ্য কোনটি। এবং এই প্রশ্নগুলো সবই কিন্তু অপশনগুলো সবই ভূগোল কেন্দ্রিক, অপশনগুলো সবই ভূগোল কেন্দ্রিক। শনি গ্রহের উপগ্রহের সংখ্যা 2 শতাধিক, মানে 200-র বেশি, এটা ঠিক। পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়, আমরা জানি, উট পাখির ডিমের মতো খানিকটা। তারপর হলো গিয়ে তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমে। তাহলে কোন তথ্যটি সঠিক নয়? ইরাবতী মিয়ানমারের একটি নদী, এটা সঠিক নয়। মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী? আমরা জানি, কি জানি? আমরা জানি মাইকেল অ্যাঞ্জেলা তোমার একজন বিখ্যাত পেইন্টার, একজন বিখ্যাত পেইন্টার। এবং মাইকেল অ্যাঞ্জেলার দেশের বাড়ি কই? তার পাসপোর্টে কোন দেশে সিল? তার পাসপোর্টে ইতালির সিল দেওয়া আছে। আচ্ছা, যদি মেটাল ইকুয়ালস টু যদি মেন্টাল ইকুয়ালস টু 2568119 হয়, তবে হেলথ ইকুয়ালস টু কি হবে? তাহলে আমরা একটা জিনিস দেখি যে এখানে ই, আমরা যদি অ্যালফাবেটে দেখি এ বি সি ডি ই, ই কত নাম্বারে আছে? 5 নাম্বারে আছে। এখানে দেখো 5, দুইটা গেল, দুই সেকেন্ড যেটা 5 নাম্বারে। আবার আমরা জানি এ অ্যালফাবেটের প্রথমে 1, তাহলে এখানে হলো গিয়ে 1। তাহলে আবার আমরা এখানে দেখি যে এখানে ই আছে কিন্তু এও আছে, তাহলে এইখানে আমাদের 5 থাকবে, এখানে 1 থাকবে। এখানে 5 আর 1 কোথায় আছে? এই যে এখানে দেখো 5 আর 1 আছে। হয়ে গেল আইকিউ এর কোশ্চেন। আরো সহজে আবার দেখাই। আচ্ছা, আবার যদি দেখি, যদি মেন্টাল ইকুয়ালস টু 2568119 হয়, মানে মেন্টালকে সংখ্যা এভাবে লেখা হয়েছে, তাহলে হেলথকে সংখ্যায় কিভাবে লেখা হবে? দেখো, আমরা যদি আমাদের বর্ণমালা দেখি, ইংরেজি বর্ণমালা দেখি, তাহলে আমরা কি দেখব? এ বি সি ডি ই, তাই না? এভাবে লেখা। তাহলে এ কে যদি আমি নাম্বার দিয়ে প্রকাশ করি, কত হবে? 1। বি কে নাম্বার দিয়ে প্রকাশ করলে 2, সি কে নাম্বার দিয়ে প্রকাশ করলে 3, ডি কে নাম্বার দিয়ে প্রকাশ করলে 4, ই কে 5। তাহলে এখানে ই আছে, ই কে আমরা 5 হিসাবে লিখলাম, এ কে আমরা 1 হিসাবে লিখলাম। আর এইখানে আমরা এই যে দেখো, এখানে কিন্তু এ হলো 5 দেওয়া আর এ হলো 1 দেওয়া। তাহলে এইখানে ই আছে, আছে, এখানে এ আছে, আছে। তাহলে বাকিগুলো আমরা বাদ দিই, আমরা অ্যাটলিস্ট বলতে পারবো যে ই 5 হবে আর এ 1 হবে। এই যে দেখো, ই 5 হবে, এ 1 হবে। তাহলে 7-এর উত্তর কত? 7-এর উত্তর 751987, 751987। ফ্রাইডেজ ফর ফিউচার, ফ্রাইডেজ ফর ফিউচার, এটা মূলত কার আন্দোলন? এটা মূলত গ্রেটা থানবার্গের আন্দোলন। গ্রেটা থানবার্গ, গ্রেটা থানবার্গ। গ্রেটা থানবার্গ কোন দেশের? সে হলো সুইডেনের, সে হলো সুইডেনের। ফ্রাইডেজ ফর ফিউচার মানে কি? ফ্রাইডেজ ফর ফিউচার বলতে বোঝায় যে এই দিন, এই যে গ্রেটা থানবার্গ স্কুলে না যেয়ে স্কুলের সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সুইডেনে প্রোটেস্ট করত পরিবেশকে বাঁচানোর জন্য বা পরিবেশকে রক্ষা করার জন্য, পরিবেশ দূষণ রোধ করার জন্য। সে এইভাবে বসে বসে শুক্রবার স্কুলে না যেয়ে বললো যে শুক্রবার স্কুলের জন্য না, শুক্রবার হলো গিয়ে ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ ভালো হবে কিভাবে? ভবিষ্যৎ ভালো হবে ঠিক তখনই যখন আমাদের এই পরিবেশ ভালো থাকবে। এটা মাথায় রেখে ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলন করে। তাহলে এই আন্দোলনটা কেমন? এটা হলো কি পরিবেশবাদী আন্দোলন। এবং একসময় কি দেখা যায় যে গ্রেটা থানবার্গ কেবলমাত্র এই পরিবেশবাদী আন্দোলনের সাথে যুক্ত না, সে এই যে ফিলিস্তিনের পক্ষেও হলো গিয়ে আন্দোলন করতেছে। এবং রিসেন্টলি কয়েক মাস আগে, কয়েক মাস না, কয়েক সপ্তাহ আগেই সে এবং তার যারা হলো সহকর্মী, তারা মিলে প্যালেস্তিনের গাজায় যতটুকু যা সম্ভব হয়েছিল ততটুকু যে রিলিফ দিয়ে আসছে। আচ্ছা, তাহলে ফ্রাইডেজ ফর ফিউচার কেমন আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। নিম্নের কোনটি ব্যতিক্রম? নিম্নের কোনটি ব্যতিক্রম? আচ্ছা, স্যার, ম্যান, টন, হগ। স্যার, ম্যান, টন, হগ। তাহলে দেখো, আমরা যদি দেখি যে স্যার, এটা মানুষ বা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। ব্যক্তি না, আমরা মনে করি জীবকে বোঝাচ্ছে, জীব। ম্যান বলতেও কিন্তু কোনো জীবকে বোঝাচ্ছে। হগ, হগ বলতে মূলত বোঝানো হয় যে এই যে শিং আলা শুকর, তোমরা যারা হলো গিয়ে এই যে এটাকে কি বলে,
ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলছো, সেখানে আছে না হগ রাইডার, ওই সেই হগ মানে বন্য যে শুয়োর, বন্য শুয়োরকে বলা হয় হগ। তাহলে হগ কি একটা জীব, কিন্তু টন, টন কি কোনো জীব না, টন তো একটা পরিমাপের একক, যে 1 টন 2 টন 3 টন, তাই না, টন। তাহলে এইগুলোর মধ্যে ব্যতিক্রম কোনটা, এগুলোর মধ্যে ব্যতিক্রম হলো টন, এগুলোর মধ্যে ব্যতিক্রম হলো কি টন। নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান নেই, নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান নেই? বাংলাদেশের সাথে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক নাই, কিন্তু তোমার অর্থনৈতিক সম্পর্ক ঠিকই আছে, অর্থনৈতিক সম্পর্ক ঠিকই আছে। মানে যে তাইওয়ানের সাথে বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক করে, মানে বিভিন্ন পণ্যের লেনদেন করে, কিন্তু তাইওয়ানের সাথে কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সম্পর্ক আসলে বাংলাদেশের নাই। আচ্ছা, আগামীকাল হেনার পরীক্ষা, পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কি বার হবে? আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কি বার হবে? আচ্ছা, ঠিক আছে। আবার প্রশ্নটা যদি দেখি যে আগামীকাল হেনার পরীক্ষা, পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন, আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কি হবে? তাহলে দেখো, হেনা, হেনার পরের সপ্তাহে এই দিনে জন্মদিন, তাহলে পরের সপ্তাহে এই দিনে জন্মদিন, ওকে বুঝলাম। আজ বুধবার, তাহলে হেনার জন্মদিন কবে হবে? পরের সপ্তাহের বুধবার। তাহলে জন্মদিনের পরের দিন কি হবে? জন্মদিনের পরের দিন আমরা কি জানি, আমরা যদি ক্যালেন্ডার দেখি বা সপ্তাহ দেখি, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে পরে কি হবে? বৃহস্পতি। তাহলে উত্তর কি? উত্তর হলো সি। আবার যদি ব্যাখ্যা করি, দেখো আবার যদি ব্যাখ্যা করি আমরা, ওকে, আবার যদি ব্যাখ্যা করি যে আগামীকাল হেনার পরীক্ষা, পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন, আজ বুধবার, তাহলে দেখো আজ কি? আজ বুধবার, বলছে যে পরের সপ্তাহে এই দিনে হেনার জন্মদিন, তাহলে হেনার জন্মদিন কবে? হেনার জন্মদিন হলো বুধবারে। আচ্ছা, আবার কি বলতেছে যে হলো গিয়ে আজ বুধবার হলে তাহলে জন্মদিনের পরের দিন কি হবে? আমরা দেখতেছি আজকে বুধবার, হেনার জন্মদিনও বুধবার, তাহলে হেনার জন্মদিনের পরের দিন কি হবে? হেনার জন্মদিনের পরের দিন হবে বৃহস্পতিবার। হেনার জন্মদিনের পরের দিন কি হবে? বৃহস্পতিবার। আইকিউ থেকে আসা কোশ্চেন, কোনটি D8 দেশের কি বলে ভুক্ত দেশ নয়? কোনটি D8 ভুক্ত দেশ নয়? D8 মানে কি? ডেভেলপিং এইট। D8 মানে কি? ডেভেলপিং এইট মানে যেই দেশগুলা বা যেই 8টা দেশ অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে বা অর্থনৈতিকভাবে যে দেশগুলোর উন্নতি হচ্ছে, সেই দেশগুলোকে কি বলা হয়? সেই দেশগুলোকে একত্রিত করে দিয়ে তারা যে সংগঠনটা করছে, সেই সংগঠনের নাম হলো D8। সে সংগঠনের নাম কি? D8। এবং এই D8 ভুক্ত দেশ নয় হলো ভারত, মানে নাইজেরিয়া D8 ভুক্ত দেশ, মালয়েশিয়া D8 ভুক্ত দেশ, তুরস্ক D8 ভুক্ত দেশ, কিন্তু ভারত D8 ভুক্ত দেশ নয়। তোমরা যে ভুলটা করো পরীক্ষায় তাড়াহুড়ার মধ্যে, এই নয় শব্দটা শেষে বা মাঝখানে আসলে তোমাদের নোটিসে পড়ে না, তখন তোমরা কি দেখো? তোমরা মুখস্থ করেছো D8 ভুক্ত দেশ তো এই 8টা, কোনো মতে কোয়েশ্চেনটা পড়ছো, অপশনে দেখছো নাইজেরিয়া, আমি তো জানি নাইজেরিয়া D8 ভুক্ত দেশ, নাইজেরিয়ার দাগায় দিয়ে আসছো, পরে দেখছো আছে 9, তখন বুঝতে পারছো কি? বুঝতে পারছো তুমি ভুল উত্তর দিয়ে আসছো। জানা সত্ত্বেও তোমার এই যে খামখেয়ালিপনার জন্য তুমি 1.25 নাম্বার তোমার ডিডাক্ট হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। পোর্ট অফ স্পেন কোন দেশে অবস্থিত? পোর্ট অফ স্পেন কোন দেশে অবস্থিত? আচ্ছা, ঠিক আছে, পোর্ট অফ স্পেন কোন দেশে অবস্থিত? স্পেন, বার্বাডোস, ত্রিনিদাদ এবং টোবাকো আর ফিজি। কথা হলো যে যখন কোনো জায়গার নামের সাথে একটা দেশের নাম যুক্ত থাকবে, সাধারণত এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে ট্রিক করার জন্য দেওয়া হয়, এবং আরও ট্রিক করার জন্য এ নাম্বারেই অপশনটা দেওয়া হয়, ভুল অপশনটা, যেটা তোমরা সঠিক ভাবতেছো কিন্তু আসলে ভুল। পোর্ট অফ কি বলে, পোর্ট অফ স্পেন অবস্থিত ত্রিনিদাদ এবং টোবাকোতে, ত্রিনিদাদ এবং টোবাকোতে। এখন পর্যন্ত ফারাক্কার উপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? এই যে আমরা জানি না ফারাক্কাবাদ, ফারাক্কাবাদ আমাদের মরণবাদ, এই ফারাক্কাবাদের উপরে কতবার, ঠিক কতবার তোমার এই যে কি বলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
কতবার চুক্তি স্বাক্ষরিত হয়েছে? এখন পর্যন্ত 5বার ফারাক্কাবাদের উপরে কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় নির্বাসিত করা হয়? দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয় বা তাকে ইনপ্রিজনমেন্টে রাখা হয় হলো রেঙ্গুনে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে পার্কটা অবস্থিত, সেই পার্কের নামও কিন্তু বাহাদুর শাহ পার্ক, এনার নাম অনুসারে। সে পার্কের আগে নাম ছিল কুইন ভিক্টোরিয়া পার্ক। কুইন ভিক্টোরিয়া পার্ক কেন? কুইন ভিক্টোরিয়া পার্ক নাম হলো যে তোমার 100 বছর ইংরেজরা আমাদের শাসন করার পরে 1857-এ যখন রানীর শাসন শুরু হয়, তখন ওই স্থান থেকে মাইকে করে ঘোষণা দেওয়া হয় যে এখন থেকে রানীর শাসন বা কুইন্স রুল বা রেজিম চলবে। যেহেতু ওই জায়গা থেকে রানীর শাসনের হলো কি সূচনা হয় বা ঘোষণা দেওয়া হয়, এর জন্য ওই জায়গাটার নাম দেওয়া হয় হলো কি এলিজাবেথ পার্ক। আচ্ছা, এলিজাবেথ পার্ক বা কুইন এলিজাবেথ পার্ক বা রানী এলিজাবেথ পার্ক। সরি, কুইন ভিক্টোরিয়া পার্ক। কুইন ভিক্টোরিয়া পার্ক ভুল বলছি, এলিজাবেথ পার্ক না, কুইন ভিক্টোরিয়া পার্ক। আচ্ছা, তার আগে এই জায়গাটার নাম ছিল হলো বিলিয়ার্ড পার্ক। এই জায়গাটার নাম ছিল দ্য বিলিয়ার্ড পার্ক বা দ্য বিলিয়ার্ড ক্লাব। তার কারণ হলো ওই জায়গায় বিলিয়ার্ড বা যে পুল খেলি না আমরা, পুল, ইট বল পুল বা সামনাসামনি যারা পুল খেলছো, ওইখানে ইংরেজ সেনা বা সৈন্য বা অফিসারদের জন্য এখানে বিলিয়ার্ড বা পুল খেলার একটা জায়গা ছিল, এর জন্য এই জায়গাটার নাম ছিল বিলিয়ার্ড পার্ক। আর যখন সিপাহী যুদ্ধ হয় বা সিপাহী তোমার আন্দোলন হয়, সিপাহী বিদ্রোহ হয়, তখন কি দেখা যায়? তখন দেখা যায় যে দ্বিতীয় বাহাদুর শাহর পক্ষে যারা এই দেশকে স্বাধীন করার জন্য এবং এই দেশকে যারা ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য আন্দোলন করছিল, তাদেরকে এই কুইন ভিক্টোরিয়া পার্কে কি করছিল? তাদেরকে মেরে ঝুলিয়ে রাখছিল। তাদেরকে মেরে কি ঝুলিয়ে রাখছিল। এর জন্য যখন ইংরেজ শাসন শেষ হয়ে যায়, তখন এই সব সৈনিকদের স্মরণে এবং তাদের যেই নেতা ছিল দ্বিতীয় বাহাদুর শাহ, তার স্মরণে এই পার্কের নাম রাখা হয় বাহাদুর শাহ পার্ক, যেটা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত। একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, পুরুষের পিতা আমার শ্বশুর। পুরুষের পিতা আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি? পুরুষটির সাথে মহিলার সম্পর্কটা কি? কি সম্পর্ক আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, তাইলে এই যে পুরুষ, পুরুষের পিতা, যেহেতু পিতা বোঝাচ্ছে, আমরা অন্যদিকে যাই। পুরুষের পিতা আমার শ্বশুর। পুরুষের পিতা আমার শ্বশুর, তাহলে পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি? তাহলে দেখো, মহিলার যদি পিতা, আচ্ছা তাহলে আমরা দেখি, অপশন দিয়েই দেখি। আবার আমরা বিষয়টাকে দেখি যে একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, পুরুষের পিতা আমার শ্বশুর। তাহলে পুরুষটির সাথে মহিলাটির সম্পর্ক কি? তাহলে খালা তো হওয়ার কথাই না। যদি খালা হতো তাহলে আমরা উপরের দিকে দিতাম। যদি আমাদের থেকে এক জেনারেশন আগে হয় উপরে দিব, এক জেনারেশন নিচে দিয়ে এটা দিব। তাহলে খালাও হবে না, ফুফুও হবে না, আর ভগ্নী মানে কি? মেয়ে। তাহলে এদিকে নিচে যাইতো, তাই না? এদিকেও না, তাহলে কি? স্ত্রী। তাহলে পুরুষটির সাথে নারীর বা মহিলাটির কি সম্পর্ক? তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তাদের কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। 2019 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে 2018 সালের 1 জানুয়ারি কি বার ছিল? আচ্ছা, 2019 সালের 1 জানুয়ারি হলে মঙ্গলবার, 2019 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে 18 সালের 1 জানুয়ারি কি বার ছিল? আচ্ছা, ঠিক আছে। এইটার সহজ নিয়ম হলো, যখন তুমি 1 বছর আগে যাবা তখন একদিন পিছায় যাবা। যখন 1 বছর আগে যাবে একদিন পিছায় যাবা। তাহলে 2019-এ 1 জানুয়ারি কি বার? মঙ্গলবার, মানে টিউসডে। আর আমরা কি দেখতেছি? 2018 সালের 1 জানুয়ারি। তাহলে কি একদম 1 বছর পিছনে, একদম 1 বছর পিছনে। যদি 1 বছর পিছনে যাই তাহলে কি হবে? টিউসডের আগে কোন ডে? সানডে, মানডে, তারপরে টিউসডে, তাহলে এটা হবে মানডে। যদি জিজ্ঞাসা করে যে 2020-এর 1 জানুয়ারি কি কোন দিন, তাহলে 1 বছর যেহেতু সামনে গেছে,
তাহলে টিউসডেরও আমরা সামনে যাব, টিউসডে সামনে গেলে কি হয়, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে। তাহলে 2018 সালের 1 জানুয়ারি মানডে সোমবার, 2019 সালের 1 জানুয়ারি টিউসডে মঙ্গলবার, 2020 সালের 1 জানুয়ারি ওয়েনসডে বা বুধবার। ওকে, বুঝলা বিষয়টা? ইজি কিন্তু, কঠিন না। তারপরে আমরা দেখি যে তিতুমিরের বাঁশের কেল্লা কোন জায়গায় অবস্থিত। তিতুমিরের বাঁশের কেল্লা কোন জায়গায় অবস্থিত? তিতুমিরের বাঁশের কেল্লা কোন জায়গায় অবস্থিত? ভেরি ইজি, ছোটবেলা থেকে পড়ে আসছি। এটা হলো কি নারিকেল বাড়িয়া। তাহলে দেখো এখানেও বাঁশ আর এখানে নারিকেল, তাহলে দুইটা গাছের সাথে কিন্তু সম্পর্ক আছে। মনে রাখার জন্য সহজ যে তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? নারিকেল বাড়িয়াতে। ওয়াটারলু যুদ্ধ কোথায় অবস্থিত হয়েছিল? যে তোমার ওয়াটারলু যুদ্ধ, যেটা আমরা যখন এইচএসসিতে ছিলাম তখন বিরাল গল্প ছিল, খুবই সুন্দর একটা গল্প, না এটা আসলে একটা প্রবন্ধ, খুবই সুন্দর একটা প্রবন্ধ। এটা আসলে তোমাদের বাদ দেওয়া হয়েছে, তাতে আমি আসলে খুব মনোকষ্ট পেয়েছি। এই ওয়াটারলু যুদ্ধের কথা বা জিকির কিন্তু ওই বইয়ে বা ওই প্রবন্ধে করা আছে। ওয়াটারলু যুদ্ধ বেলজিয়ামে অবস্থিত এবং এই যুদ্ধের সাথে কিন্তু নেপোলিয়নের সম্পর্ক আছে। নেপোলিয়ন কিন্তু ওয়াটারলু যুদ্ধেই পরাজিত হয়। ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় এবং সেই নির্বাসনে তিনি কি মারা যায়। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান মানে কি? যেই প্রতিষ্ঠানের কথা, যে ইনস্টিটিউশনের কথা সংবিধানে উল্লেখ করা আছে বা আমাদের কনস্টিটিউশনে উল্লেখ করা আছে। দুর্নীতি দমন কমিশন বা যেটাকে আমরা আদর করে রাখি দুদক, দুদকের সাথে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না বা সংবিধানে এটার কথা উল্লেখ নাই। জাতীয় মানবাধিকার কমিশনের কথা উল্লেখ নাই, জাতীয় তথ্য কমিশনের কথা উল্লেখ নাই। কিসের কথা উল্লেখ আছে? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তোমরা যখন কি করবে বলো তো, তোমরা যখন সংবিধান পড়বে অ্যাডমিশনে, বা যারা পৌরনীতি এবং সুশাসনে সংবিধান পড়ছো, বা যারা আমাদের সাথে সংবিধানের ক্লাস করবা, তখন কিন্তু এখানে সুন্দর করে দেওয়া থাকবে যে কোনগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান না। কোনগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান না এটা প্রায় প্রশ্ন আসে, সেটার উত্তর হয় হলো দুদক। তার কারণ হলো দুদক দেখলে অনেকেরই মনে হয় যে দুদক মনে হয় একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু দুদক কিন্তু আসলে সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা অসাংবিধানিক প্রতিষ্ঠান। দুদকের কথা কিন্তু আমাদের যেই সংবিধান সেখানে উল্লেখ করা নাই। আমাদের যে সংবিধান সেখানে উল্লেখ করা নাই কিসের কথা? সেখানে উল্লেখ করা নাই হলো দুদকের কথা। আচ্ছা, তারপরে আমরা দেখি এখান থেকে আমাদের ম্যাথ শুরু হবে, তোমাদের ভয়ের জায়গা শুরু। আর আমাদের সফলতা 2024-25 সেশনে থেকে আমাদের সাথে কারা কারা খুবই চমৎকার রেজাল্ট করেছে, তাদের ভিতরে তোমাদেরই স্যার, তোমাদের যিনি ক্লাস নেবেন বা নেয়, তন্ময় সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে দ্বিতীয়, খুবই সি ইউনিটে তৃতীয়। তারপর হলো গিয়ে বিউপির এফ রাজশাহী কলেজ থেকে পড়া মেহনাজ মোস্তফা সেকেন্ড হয়েছে। তারপর চবি বি ইউনিটে, ঢাবি বি ইউনিটে প্রথম এবং পঞ্চম হয়েছে তানজিহা আরজুমান, সে চট্টগ্রাম কলেজের। আবার তোমরা যেই চিটাগং ইউনিভার্সিটিতে জাবির যে কোশ্চেন সলভ করতেছো, সেখানে দেখো সেখানে সি ইউনিটে, মানে একটু আগে আমরা যেই ইউনিটের কোশ্চেন সলভ করছি সেখানে কিন্তু প্রথম হয়েছে সরকারি গুরুদোয়াল কলেজের এনামুল হক সাকিব। আবার আমরা এখন যে জাবি বি ইউনিটের কোশ্চেন সলভ করতেছি এখানে প্রথম হয়েছে সরকারি এডওয়ার্ড কলেজের হাসিব আল হাসান এবং শাস্ত্রের মানবিক বিভাগে অঞ্জন কুমার প্রথম এবং জবি বি ইউনিটে হাজেরা আক্তার কি দ্বিতীয়। আচ্ছা, এর পাশাপাশি সেকেন্ড টাইমে থেকে যে সফলতা করা যায় তার জন্য জাস্ট এই ছবিটাই যথেষ্ট। দেখো অষ্টম হয়েছে, সপ্তম হয়েছে, প্রথম হয়েছে, যে জাবি সি ইউনিটে প্রথম হয়েছে সে কিন্তু সেকেন্ড টাইমার। তাহলে ভয় পাওয়ার কিন্তু আসলে কি কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। নিজের উপর ভরসা রাখো, ঠিকমতো পড়াশোনা করো, আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো। আশা করি তোমরা তোমাদের স্বপ্নের যে ইউনিভার্সিটিতে পছন্দনীয় একটা সাবজেক্টে পড়তে পারবা। আচ্ছা, এখন আমরা ম্যাথে চলে যাই। দেখো যদি 7 মাইল সমান 11 পয়েন্ট, বা ইংরেজিতেই বলি, যদি 7 মাইল ইকুয়ালস টু 11.27 কিলোমিটার হয়, তবে 9.6 কিলোমিটার সমান কত মাইল হবে? আচ্ছা, তাহলে আমরা মনে করি ছোটবেলায় যেভাবে অঙ্ক করতাম সেভাবেই দেখি। যে আগে দেখি যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা একটু দেখি তো, কি দেওয়া আছে। দেওয়া আছে কি তোমার 7 মাইল ইকুয়ালস টু 11.27 কিলোমিটার। 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 7 মাইল ইকুয়ালস টু 11.27 কিলোমিটার।
11.27 কিলোমিটার, তাহলে কি 7 মাইল ইকুয়ালস টু 11.27 কিলোমিটার। তাহলে 1 মাইল ইকুয়ালস টু কত হবে? 1 মাইল ইকুয়ালস টু কত হবে? 11.27 কিলোমিটার ডিভাইডেড বাই 7। তাহলে এটা যদি আমরা যা শর্টে ভাগ করে দেই, তাহলে 11.27কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, আমাদের কত আসবে? 1.61। 1.61 তার মানে কি? তার মানে হলো 1 কিলোমিটার ইকুয়ালস টু তার মানে কি 1.61 কিলোমিটার ইকুয়ালস টু 1 মাইল। 1.61 কিলোমিটার ইকুয়ালস টু 1 মাইল। তাহলে আমরা এটা পাইলাম, এবং এটা কিন্তু জাস্ট জিকের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় বলে যে 1 মাইল ইকুয়ালস টু কত কিলোমিটার, বা 1 কিলোমিটার ইকুয়ালস টু কত মাইল। এগুলা কিন্তু অনেক সময় আসে। এগুলা কি অনেক সময় আসে। তাহলে 1 কিলোমিটার ইকুয়ালস টু কত মাইল? 1 কিলোমিটার ইকুয়ালস টু কত মাইল? 1 কিলোমিটার ইকুয়ালস টু কত মাইল? 1 কিলোমিটার ইকুয়ালস টু 1.61 ভাগ কত? 1 কিলোমিটার ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1.61 মাইল। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা কত পাই? এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই 0.621 মাইল। তাহলে দেখো, এটাও কিন্তু জাস্ট এই অংশটুকু, এই যে দুইটা সার্কেল করে দিছি, এইটুকু কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানে অনেক সময় আসে যে 1 কিলোমিটার ইকুয়ালস টু কত মাইল? 0.621 মাইল। আর 1 মাইল ইকুয়ালস টু কত কিলোমিটার? 1.61 কিলোমিটার। আচ্ছা, এইটুকু তো আমরা পাইলাম। তাহলে আমাদের আগে কি বের করতে বলছে? তাহলে 9.61 কিলোমিটার ইকুয়ালস টু কত মাইল? 9.61 কিলোমিটার ইকুয়ালস টু কত মাইল? আমরা তো পাইছি যে 1 কিলোমিটার ইকুয়ালস টু 0.621 মাইল। 1 কিলোমিটার ইকুয়ালস টু কত মাইল? তাহলে এখানে আমরা দিব, আমরা জানি বা আমরা পেয়েছি, যেটাই বলি, যেহেতু আমরা পেয়েছি, আমরা জানি, কি জানি? যে 1 কিলোমিটার ইকুয়ালস টু 0.621 মাইল। আমাদের কত বের করতে বলছে? দেখো তো, 9.66 কিলোমিটার। তাহলে 9.66 কিলোমিটার ইকুয়ালস টু, তাহলে আমরা কত করব? এই যে এইটার সাথে আমরা 0.621কে গুণ করে দিব। আমরা গুণ করে কত পাবো? গুণ করে পাবো কত? গুণ করে পাবো হলো 6.00 মাইল। 6 কি আছে? এই যে আছে। তাহলে যদি 7 মাইল সমান 11.27 কিলোমিটার হয়, তবে 9.66 কিলোমিটার সমান কত মাইল হবে? হবে হলো 6 মাইল। হবে কত মাইল? 6 মাইল। তারপরে দেখি যে 3, 7, 11, 15 এই ধারাটির 100 পথ কত? আমরা দেখো আগে ডিফারেন্স দেখি যে এখানে ডিফারেন্স কত? 3 আর 7, তাহলে 4, 5, 6, 7, 4, 7 আর 11 ডিফারেন্স কত? 8, 9, 10, 11, 8, 9, 10, 11, 4, 11 আর 15 ডিফারেন্স 4। এরকম করতে করতে আমরা 100 নম্বর ধারাটা বের করতে পারবো। কিন্তু এটা বের করার সুন্দর একটা সূত্র আছে। এটা বের করার কি আছে? সুন্দর একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা আমরা আগে দেখি। ফর্মুলা হলো an ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1, আর তার সাথে আমরা কি ভাগ করব? d। এখানে a কত? a হলো একদম প্রথমের যে নাম্বারটা। a কত? a হলো একদম প্রথমের যে নাম্বারটা, সেটা হলো a। তাহলে এখানে a ইকুয়ালস টু 3, এবং আমরা ডিফারেন্স যে d তে আমরা পাইছি 4। আর এখানে যে n বের করতে বলছে, n কত? 100। তাহলে আমরা জাস্ট বের করি সহজেই। তাহলে a কত? a হলো 3 প্লাস n কত? n হলো 100 মাইনাস 1 d। এখন আমরা তো বডমাস জানি, তাই না? বডমাস যে ব্র্যাকেট, তারপর অফ, মানে এই যে পাওয়ারের যে হিসাবগুলা, আগে ব্র্যাকেটের কাজ করব, পাওয়ারের কাজ করব, তারপর ডিভিশনের কাজ করব, মাল্টিপ্লিকেশনের কাজ করব, অ্যাডিশন বা যোগের কাজ করব, তারপর এজ বা সাবট্রাকশনের কাজ করব, বডমাস, এগুলো কিন্তু আমরা জানি। তাহলে এখানে আগে আমরা কোনটার কাজ করব? ব্র্যাকেটের কাজ করব। তাহলে 3 প্লাস 99, আর এখানে তো আমরা ডি কত জানি? ডি কত? ডি হলো 4। তাহলে এরপর আমরা এই যে গুণের সম্পর্ক, মাল্টিপ্লিকেশন আগে আছে, তাহলে আবার 3 প্লাস 99 এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে কত পাই? পাই হলো 396। 396 এর সাথে যদি আমরা
থ্রি যোগ করি কত পাই 399, অ্যান্সার এইটা। তাহলে এই যে যে ধারাটা এটার 100তম পদ কত হবে, 100তম পদ হবে 399, কত হবে 399। একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে আবার যদি দেখি যে একটি সংখ্যা 301 থেকে যতটা বড় 301 থেকে ততটা ছোট, তাহলে দেখা যাবে যে কি, যে এই 301 এবং 381 একদম মাঝামাঝি এটার অবস্থান, একদম মাঝামাঝি এটার অবস্থান। এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি? ফর্মুলা হলো x minus 301 equals to 381 minus x। এটা আমাদের ফর্মুলা, যে x minus 301 মানে x মাইনাস ছোট সংখ্যাটা ইকুয়ালস টু বড় সংখ্যাটা মাইনাস x। আচ্ছা, তাহলে আমরা আগে কি করি, আমরা x গুলাকে একদিকে আনি, x আর এটা মাইনাস আছে, আমরা জানি যে ইকুয়ালের আগের দিকে আসলে মাইনাস প্লাস হয়ে যায়, আর হলো গিয়ে প্লাস ইকুয়ালের পরের দিকে গেলে কি মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস ছিল প্লাস হবে। আবার এইদিকে 381 আর এখানে কি মাইনাস ছিল, তাহলে এদিকে যে কি হবে, এদিকে যে হবে প্লাস, তাহলে x প্লাস x কত 2x, আর 381 এর সাথে যদি আমরা 301 যোগ করি তাহলে 600, তাহলে 382 কত হয়, সরি 682 কত হয় 682। তাহলে আমরা আবার x কে এইখানে রেখে 682 কে যদি 2 দিয়ে ভাগ করি, 682 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই, আমরা পাই হলো 341x। তাহলে x এর মান কত 341, মানে 301 এবং 381 মাঝখানের সংখ্যা কোনটি, এইটি। আবার বলি সংক্ষেপে, যখন তোমাকে বলা হবে যে এই একটা সংখ্যার যত এই একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটির কত, তাহলে ফর্মুলা কি x মাইনাস ছোট সংখ্যাটা ইকুয়ালস টু বড় সংখ্যাটা মাইনাস x। তাহলে আমরা দুইটা x কে একসাথে করে দিলাম, দুইটা নাম্বারকে একসাথে করে দিলাম, ইকুয়ালের এদিকে গেলে ওইদিকে গেলে কি, যে আগে যেই প্লাস মাইনাস ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে জাস্ট নর্মাল ছোটবেলার ইজি ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলতেছি নিচের কোনটি সব থেকে ক্ষুদ্র, নিচের কোনটি সব থেকে ক্ষুদ্র। আচ্ছা, নিচের কোনটি সব থেকে ক্ষুদ্র বের করার ফর্মুলা কি, এইটা দিয়ে এটাকে ভাগ করব। এখন দেখো 2 কি 1 এর মধ্যে যায়, 1 এর মধ্যে যায় না, তাহলে এখানে আমাদের একটা শূন্য আনতে হবে আর এখানে আমাদের 0 পয়েন্ট বসাইতে হবে। আবার দেখো সহজ করে আবার বলতেছি, দেখো যখন এরকম ক্ষুদ্র সংখ্যা বের করতে বলবে, 4টা সংখ্যা দিবে, 5টা সংখ্যা দিবে, 10টা দিবে, সব করা যাবে, কোনো সমস্যা নেই। যখন ক্ষুদ্র সংখ্যা বের করতে বলবে বা বৃহত্তর সংখ্যা বের করতে বলবে, বৃহত্তম সংখ্যা বের করতে বলবে, তখন এই যে এইভাবে থাকবে, হলো গিয়ে ভগ্নাংশ আকারে থাকবে। কি করবা, এইটার সাথে এইটা, এই যে এইভাবে ছোটবেলায় আমরা ভাগ করতাম না, এরকম করবা। তাহলে 2 কি 1 এর মধ্যে যায়, যায় না, তাহলে এইখানে একটা 0 দিব আর এখানে 0 পয়েন্ট দিব। তাহলে 2 10 এর মধ্যে কতবার যায়, 5 বার যায় 0, তাহলে 1.2 ইকুয়ালস টু 0.5। আচ্ছা, তাহলে একই সাথে 6 কি 3 এর মধ্যে যায়, যায় না, 0 দিব, তাহলে এখানে আমরা 0 পয়েন্ট দিলাম। 6 30 এর মধ্যে কয়বার যায়, 6 30 এর মধ্যে যায় কতবার, 6 কে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 24, 5 30, 5 বার যায়, তাহলে 0.5। তাহলে এটাও কত 0.5। এখন আমরা 7 দেখি, 7 কি 2 এর মধ্যে যায়, যায় না, 0, তাহলে 7, তাহলে এখানে 0 পয়েন্ট আমরা দিব। 7 20 এর মধ্যে কয়বার যায়, 7 1 7, 4 দুগুণা 14, 14 পরে 21, তাহলে 14 হবে, 14 দিলাম। 20 কে যদি 14 দিয়ে ভাগ করি কত হয়, মাইনাস করি 6, তাহলে এখানে আবার একটা 0 দিব, এখানে হলো কত, এখানে আসতেছে 6। আচ্ছা, তাহলে কতবার গেল 0.2, তাহলে এটা কত 0.2। তাহলে দেখো এটা কিন্তু আপাতত সব থেকে ছোট। তারপর আমরা যে 21 কে 5, 21 কি 5 এর মধ্যে যায়, যায় না, 50 এর মধ্যে যায়, যাইতে পারে, তাহলে 0 পয়েন্ট দিলাম। 21 50 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়। 21 50 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, কত হবে তাহলে 42, থাকতেছে কত 8, 42 থাকতেছে কত 8। আচ্ছা, তাহলে দেখো 0.5 0.5 দুইটাই তো হয়েছে, এটাই তো মনে করো যে লাস্টে 0 চলে আসছে আর আমাদের কিছু করার নাই, তাহলে এটা সব থেকে বড়, মানে এটা হলো সমান সমান, এটা কি, এটা হলো সমান সমান। আচ্ছা,
আর হলো যে এটা সমান সমান, তার এটা হলো গিয়ে 0.2 হলো গিয়ে আসছে, তাই না? তাহলে আমরা এরপর একবার যে জিনিসটা করা যায় সেটা হলো এটাকে আমরা আরেকটু বড় করি, এটা আমরা আরেকটু বড় করি। কিভাবে বড় করব? তাহলে আমরা হিসাবটা আরেকবার করি। 7 2 এর মধ্যে যায় না, এর জন্য 0 আনছে, এখানেও 0 আনছে। 14 6, তাহলে এখানে 2 গেছে। তাহলে আমরা আবার এখানে একটা 0 দিব। তাহলে 7 60-এর মধ্যে কয়বার যায়? 7 একে 7, 7 দুগুণা 14, 14 এর পরে 21, 21-এর পরে 28। এরকম করতে করতে আমরা দেখব যে যায় হলো 8 বার, যায় হলো 8 বার। তাহলে 8 বার হয়ে কত হচ্ছে? 56, আবার হলো গিয়ে 4, তাহলে 0.28 এখানে আসতেছে। আর এখানে আমরা দেখি 8-এর পর আবার একটা শূন্য দেই। 21 80-র মধ্যে কয়বার যায়? 21 80-র মধ্যে কয়বার যায়? 21 80-র মধ্যে যায় হলো 3 বার। 21 80-র মধ্যে যায় 3 বার, এবং 63 আসে, এবং 80-কে যদি আমরা 63 দিয়ে ভাগ করি আসে হলো 17। তাহলে দেখো এখানে আসতেছে 0.23, এখানে আসতেছে 0.28। তাহলে সব থেকে ছোট কোনটা? 5.21। তাহলে দেখো এটা কিন্তু আমরা ছোটবেলায় যে ভাগ করছি সেটা বাদে আর কিছুই না, সেটা বাদে আর কিছুই না। আচ্ছা, তারপরে আমরা দেখি 125টি কলম ও 145টি পেন্সিল কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? আচ্ছা, তাহলে কিভাবে করব? 10, দেখো 10 কি 125-এর মধ্যে যায়? 145-এর মধ্যে যায়? যায় না, তাই না? কারণ 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 125 145 কিন্তু যাইতে পারবে না, বাদ। তাহলে দেখো 15 মনে হচ্ছে যাইতে পারে, দেখি যায় কিনা। 15 30 45 60 75 90, 90-এর পরে কত হবে? 105, তারপরে 120 135। তাহলে দেখো 125-এর মধ্যেও কিন্তু যায় না, 145-এর মধ্যেও যায় না, এইটা বাদ। 5 দেখো সবগুলোর মধ্যে যায়, 5 10 15 20 করে করে 125 হয় 145 হয়। তাহলে এইটা হবে, কোনটা হবে? এটা হবে। 20 তো স্বাভাবিকভাবে যাবেই না, তাহলে এটাও হবে না। উত্তর কত? উত্তর হবে 5। এভাবে দেখো মুখে মুখেও কিন্তু অনেক সময় উত্তর করা যায়। আচ্ছা, পি কিউ ইকুয়ালস টু, যদি পি বাই কিউ ইকুয়ালস টু 3/4 হয়, তাহলে 3/p ইকুয়ালস টু 3/p ইস টু 4/q হবে। তাহলে দেখো 3/p, তাহলে আমরা জানি যে p এর মান কত? 3, আর 4 মাল্টিপ্লাইডেড বাই কিউ, কিউ এর মান কত? 4। তাহলে 3 3 9, আর 4 দুগুণা 16, তাহলে 9/16, 9/16 আছে, এই যে আছে 9/16। এখন 9/16 দাগাইতে যায় আবার 16/9 যদি করে হলো, তাহলে কি ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু আর হবে না। আচ্ছা, রানু ও তার মায়ের বয়সের অনুপাত 3:8। রানু ও তার মায়ের বয়সের অনুপাত 3:8। তাদের বয়সের পার্থক্য 35 বছর। 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে অনুপাত যেহেতু বলা আছে 3:8, তাহলে আমরা বলতে পারি যে রানুর বয়স ইকুয়ালস টু 3x, কারণ x এর মান আমরা আসলে জানি না, ধরে নিচ্ছি যে x কিছু একটা হবে। আর মায়ের বয়স কত হবে? এখানে 8 দেওয়া আছে, তাহলে 8x বুঝলাম আমরা। এখন আমরা কি জানি? আমরা জানি যে তাদের বয়সের পার্থক্য 35 বছর, তাহলে 8x মাইনাস 3x। আচ্ছা, আমরা জানি কি জানি? যে তাদের বয়সের পার্থক্য 35, তাহলে 8x মাইনাস 3x ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 35। ইকুয়ালস টু কত? 35। এখন আমরা কি করব? যে 8x এর সাথে যদি আমরা 3x কে মাইনাস করি, 8x এর সাথে যদি আমরা 3x কে মাইনাস করি, আমরা কত পাবো? আমরা পাবো হলো 5x ইকুয়ালস টু 35। তাহলে আমরা মনে করো আবার ভাগ করার জন্য x কে এই পাশে নিয়ে আসলাম, এটা যেহেতু গুণের সম্পর্ক, এখানে হয়ে যাবে কি ভাগের সম্পর্ক। তাহলে 35-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, আমরা কত পাই? 35-কে আমরা 5 দিয়ে ভাগ করলে পাই হলো 7। তাহলে x এর মান কত? 7। তাহলে রানুর বয়স এখন আমরা বের করতে পারবো 3x বা 3 × 7, তাহলে 7 × 7 7 × 14, 14 পরে 21। তাহলে রানুর বয়স কত? 21। আর মায়ের বয়স কত? মায়ের বয়স আমরা দেখি 8 × 3, তাহলে 8 × 1 = 8, 8 × 2 = 16, সরি 7, তাহলে 8 × 7 কত? 8 × 7
হয় হলো 56 বা 8 × 7 বা 56। এখন তুমি যদি এই 56কে 21 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এই যে 35 বছরের পার্থক্য তোমার চলে আসবে, 35 বছরের পার্থক্যও চলে আসবে। কিন্তু আমাদের তাদের আসল বয়স কিন্তু বের করতে বলে নাই, তাদের আসল বয়স বের করতে বলে না, আমাদের কি বলছে, তাদের বলছে যে তাদের 4 বছর পরে তাদের বয়সের অনুপাত দেখাও। তাহলে যে মিম আছে না 4 ইয়ার্স লেটার, তাহলে আমরা বললাম যে 4 বছর পরে বয়স, জাস্ট শর্টে লিখি, তাহলে রানুর বয়স কত হবে, রানুর বয়স হবে 21/4 = 25। আর মায়ের বয়স কত হবে 56 + 4 = কত 60, 56 + 4 = 60। তাহলে বয়সের অনুপাত যদি আমরা করি তাহলে 25/60। এখন দেখো 25 এবং 60-এর মধ্যে যখন আমরা অনুপাত করবো, আমরা এখন কি করতে যাব, যে কোন জিনিসটা বা কোন সংখ্যাটা উভয়ের মধ্যে যায়। 2 কি উভয়ের মধ্যে যায়, 2 60-এর মধ্যে যায়, কিন্তু 25-এর মধ্যে কিন্তু যায় না, তাই না? 25-এর মধ্যে কিন্তু যায় না, 22, 24, 26 এভাবে হয়। 3ও কিন্তু 25-এর তোমার 3ও কিন্তু 25-এর মধ্যে যায় না, 3ও কিন্তু 25-এর মধ্যে যায় না। 24, 25, 26, 27, 28, 29, 30 যায় না। 4 25-এর মধ্যে যায় না। 5 কিন্তু আবার 25 এবং 60 উভয়ের মধ্যে যায়। তাহলে 5 25-এর মধ্যে কয়বার যায়, 5 বার যায়। আর 5 60-এর মধ্যে কয়বার যায়, 12 বার যায়। তাহলে 5:12। এই যে দেখো, দেখো খুব সুন্দর করে ধাপে ধাপে করে দেওয়া হয়েছে। তোমরা একটা দরকার স্ক্রিনশট তুলে যাও, যদি আমাদের সময় স্বল্পতা এর জন্য এক্সপ্লেন করতে পারতেছি না, কিন্তু ধাপে ধাপে করে দেওয়া আছে। আশা করি কারোর এটা বুঝতে কোনো সমস্যা হবে না। 3 সেকেন্ডের মধ্যে আমি স্লাইড চেঞ্জ করতেছি। 3, 2, 1, ওকে। যদি 50 ভাগ মানুষ বাংলা খবরের কাগজ, 40 ভাগ মানুষ ইংরেজি খবরের কাগজ এবং 10 ভাগ মানুষ উভয় ধরনের খবর পড়ে, তবে শতকরা কতজন মানুষ কোনটিই পড়ে? তাহলে আমরা দেখি যে ছটে লিখতেছি, জাস্ট বাংলা পড়ে কত 50, ইংরেজি পড়ে কত, ইংরেজি পড়ে কত, ইংরেজি পড়ে হলো 40। আচ্ছা, তাহলে এগুলো আমরা যোগ করি, কত হয় 90 হয়। কত হয় 90 হয়। তাহলে 25 আর 40 যোগ করলে কত হয় আমরা জানি, 90 হয়। আর এখানে তোমার কতজন তোমার উভয় করে, তাহলে সেটা আমরা মাইনাস করব 10, তাহলে কত আসে 80। তাহলে 80 ভাগ মানুষ, যেহেতু পার্সেন্টেজের কথা বলতেছে পার্সেন্টেজ দিচ্ছি, তাহলে 80 ভাগ মানুষ কি পড়ে, 80 ভাগ মানুষ তোমার সংবাদপত্র পড়ে। আর আমাদের এখানে জানতে চাইছে কি, তবে শতকরা কতজন মানুষ কোনোটিই পড়ে না। তাহলে আমরা যখন 80% বলতেছি, তাহলে আমাদের হাইয়েস্ট কত, আমাদের হাইয়েস্ট হলো 100। তাহলে আমরা 100 থেকে 100% থেকে যদি 80% মাইনাস করে দিই, আমাদের কত আসে, সহজ 20%। তাহলে 20% মানুষ কোনোটিই পড়ে না। তাহলে 50% মানুষ বাংলা পড়ে, 40% মানুষ ইংরেজি পড়ে, 10% মানুষ কোনোটিই পড়ে না। তাহলে সব মিলে 80% মানুষ পড়ে, তাহলে 20% মানুষ পড়বে না। সহজ, একদম বেসিক জিনিস। আচ্ছা, এফ এক্স ইকুয়ালস টু x³ - 4x² + 3, এই যে এইটা বলতে কিন্তু বোঝাচ্ছে স্কোয়ার। আচ্ছা, এটা একটু উপরে দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ইকুয়ালস টু স্কোয়ার হলে f - 1 ইকুয়ালস টু কত, তাহলে খুব সহজ, x এর জায়গায় আমরা -1 বসাবো। তাহলে f - 1 ইকুয়ালস টু -1³ -4 - 1² + 3। আচ্ছা, এখন -1কে যদি আমরা কিউব করি, -1কে কিউব করলে আমরা -1ই পাবো, -4 বসে গেল। -1কে যদি আমরা স্কোয়ার করি, -1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা 1 পাবো। আর 4 এর সাথে 1 এর গুণ করলে 4, তাহলে আমরা করতেছি না, ওইটুকু রেখে দিচ্ছি, মানে ওইটুকু আর লিখতেছি না। তারপর 3, তারপরে দেখো যে -1 আর -4, -1 আর -4, -1 আর -4 কি করব, -1 এবং -4 করলে আমরা পাবো হলো -5, কারণ মাইনাস মাইনাস যেহেতু আছে তখন দুজনের ভিতরে মনে করো প্লাসের সম্পর্ক টাইপ হয়ে যাবে। -1 ইকুয়ালস টু -4 ইকুয়ালস টু -5 + 3। তাহলে -5 এর সাথে যদি 3 আমরা যোগ করি, তাহলে মাইনাসের পরিমাণ যেহেতু বেশি,
তাহলে হবে কত -2। এই যে দেখো -2 আছে, এটাও কিন্তু ছোটবেলার অঙ্ক। শাহেদ 210 টাকা দিয়ে কিছু পেন্সিল কিনলো, যদি সে একটি পেন্সিল বেশি পেত তবে প্রতিটি পেন্সিলের দাম গড়ে 1 টাকা কম পড়তো। শাহেদ কতটি পেন্সিল কিনেছিল? শাহেদ কতটি পেন্সিল কিনেছিল এইটা, আচ্ছা একটু দাঁড়াও, তাহলে এখানে কি বলতেছে, শাহেদ 210 টাকা দিয়ে কিছু পেন্সিল কিনেছিল, যদি সে একটি পেন্সিল বেশি পেত তবে প্রতিটি পেন্সিলের দাম করে 1 টাকা কম পড়তো। তাহলে একটা পেন্সিল বেশি কিনলে পার পিস পেন্সিলের দাম 1 টাকা সে কম পেত। মানে মনে করো 10 টাকা দিয়ে যদি পেন্সিল কিনতো, মানে কিনেছে, যদি 1 টাকা বেশি দিয়ে পেন্সিল কিনতো, সরি 1 টাকা, যদি সে একটা পেন্সিল বেশি কিনতো তাহলে হলো গিয়ে প্রত্যেকটা পেন্সিলে তার গড়ে 1 টাকা কম হতো, মানে মনে করো 10 টাকা থেকে 9 টাকা। তাহলে সে কয়টা পেন্সিল কিনেছিল? তাহলে সে কয়টা পেন্সিল কিনেছিল, এটা হলো বিষয়। তাহলে ফর্মুলা যদি বা সমীকরণও যদি আমরা ফেলাই তাহলে কি হবে, তাহলে হবে n ইন্টু n+1 ইকুয়ালস টু 210, ইকুয়ালস টু 210। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে 210-এর কাছাকাছি গুণফল আমাদের খুঁজতে হবে। এই যে যেহেতু 210 আমাদের বলা আছে, 210-এর কাছাকাছি গুণফল খুঁজতে হবে, যেটা পর পর সংখ্যার গুণফল হতে পারে, যেটা পর পর সংখ্যার গুণফল হতে পারে, এবং যেটা হবে হলো 210। তাহলে 14-কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে হবে হলো 210। কত হবে? 210। তাহলে আমরা বুঝতেছি যে এইখানে n 14 বা 15-র যে কোনো একটা হবে, 14 বা 15-র যে কোনো একটা হবে। আচ্ছা তাহলে আমরা ধরি, কি ধরবো আমরা? ধরি n ইকুয়ালস টু 14, ধরি n ইকুয়ালস টু 14। তাহলে তাহলে 14টি পেন্সিল কিনলে প্রতিটির দাম হবে কত? এই যে 210 ভাগ 14, 210 ভাগ 14 বা 15 টাকা। আর যদি 15টি পেন্সিল কিনলে প্রতিটির দাম হবে 210 ভাগ 15 ইকুয়ালস টু কত টাকা? ইকুয়ালস টু তাহলে স্বাভাবিকভাবে একটু কম টাকা হবে, সেটা হলো গিয়ে 14 টাকা, সেটা হলো 14 টাকা। তাহলে 1 টাকা কম হলে, যদি তাহলে আমাদের কি বলছিল যে যদি সে মানে 210 টাকা দিয়ে পেন্সিল কিনলো, এই জন্য 210 দিয়ে আমরা ভাগ করছি, যদি সে একটা পেন্সিল বেশি পেতো, এই যে একটা পেন্সিল বেশি পাইছে না, 14 থেকে একটা পেন্সিল, মানে মনে করো যে সে মূল 210টা পেন্সিল কিনছিল, পরে যে হিসাবের খাতিরে আমরা একটা বেশি ধরতেছি, যদি সে একটা পেন্সিল বেশি কিনতো তাহলে প্রতিটির দাম গড়ে 1 টাকা কম হতো। তাহলে দেখো প্রতিটির দাম গড়ে 1 টাকা কম হয়েছে না, প্রতিটির দাম গড়ে 1 টাকা কম হয়েছে না, 15 থেকে 14। তাহলে শাহেদ কতটি পেন্সিল কিনেছিল? তাহলে শাহেদ কতটি পেন্সিল কিনেছিল? শাহিদ মূলত কিনেছিল তোমার কতটি পেন্সিল? এই যে 14টি পেন্সিল, কারণ আমরা n 14 ধরছি। তাহলে উত্তর কত? 14। উত্তর হলো 14। আচ্ছা 2πr সমীকরণ দিয়ে কি বোঝায়? জাস্ট একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কি বোঝায়? 2πr দিয়ে বোঝায় একটি বৃত্তের পরিধি, একটি বৃত্তের পরিধি বোঝায় 2πr দিয়ে। 4 8 12 6, এটাও দেখো সে ধারা এবং সিরিজের অঙ্ক, ধারা এবং সিরিজের অঙ্ক। তাহলে এটার ফর্মুলা কি? এটা যে আগে একটা করছিলাম না, কাইন্ড অফ সেম, an ইকুয়ালস টু a প্লাস n-1 d। তাহলে এখানে আমরা a কত? 4, মানে প্রথম সংখ্যাটা। তাহলে n কত আমাদের যেটার আমাদের হিসাব করতে হবে, আমরা জাস্ট আপাতত রেখে দিই n-1। আর ডিফারেন্স আমরা দেখি, ডিফারেন্স বোঝা হচ্ছে যে 4, ডিফারেন্স কত বোঝা হচ্ছে? 4। আর এদিকে আমাদের n হলো 520, n কত? 520। তাহলে দেখো এখানে +4 আছে না, তাহলে আমরা এখানে ঘুরে -4 আনলাম। তাহলে n-1 মাল্টিপ্লাইডেড বাই 4, n-1 মাল্টিপ্লাইডেড বাই 4। তাহলে 520-কে 4 দিয়ে মাইনাস করলে কত হয়? 516 ইকুয়ালস টু x-1 4। আমরা মনে করো 4-কে সামনে নিয়ে আসলাম আমাদের হিসাবের সুবিধার্থে। আচ্ছা তারপরে এই যে n-1-কে n-1 এখানেই থাকলো, আর 4 যেহেতু গুণের সম্পর্ক, আমরা যদি ইকুয়ালের এই পাশে নিয়ে আসি তাহলে কিসের সম্পর্ক হবে? কিসের সম্পর্ক হবে? হবে হলো ভাগের সম্পর্ক।
গুণের সম্পর্ক ইকুয়ালের এই পাশে আসলে কিসের সম্পর্ক হবে? ভাগের সম্পর্ক হবে। আচ্ছা, তাহলে 516কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি আমরা পাবো হলো 129 ইকুয়ালস টু এক্স মাইনাস 1। আর এইখানে দেখো -1 আছে, তাহলে -1 কি হবে? এই পাশে এসে মাইনাস থাকবে না প্লাস হবে? প্লাস হবে অবভিয়াসলি, কারণ ইকুয়ালের এই পাশে গেলে সিম্বল চেঞ্জ হয়ে যায় এক্স। তাহলে বা এন যেটাই বলি না কেন, তাহলে 520 নাম্বার পদ কত হবে? 520 নাম্বার পদ হবে 130। 520 নাম্বার পদ কত হবে? 130। ওকে, তারপর আমরা দেখি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু যদি 17 হয়, এক্স ওয়াই ইকুয়ালস টু 60, তাহলে এক্স মাইনাস ওয়ান কত? এক্স মাইনাস ওয়াই কত? এক্স মাইনাস ওয়াই কত? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে ফর্মুলাটা দেখি। তোমরা যারা মানবিক থেকে আসছো, এইচএসসিতে মানবিক দিছো, এইচএসসিতে হয়তো মানবিক দিছো, তোমাদের কাছে একটু কষ্ট হতে পারে, কিন্তু যখন আমাদের ম্যাথের ডেডিকেটেড ক্লাসগুলো করবা ধরে ধরে, যেহেতু আমরা কোশ্চেন সলভ করতেছি একটু দ্রুত আগাচ্ছি, ওইভাবে নিয়মের দিকে যাচ্ছি না, যখন তোমরা একদম আমাদের ম্যাথ ক্লাসগুলো করবা আশা করি আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে এক্স প্লাস ওয়াই আমরা জানি কত? 17। তাহলে 17 স্কোয়ার মাইনাস 4xy, এক্স ওয়াই আমরা জানি কত? 60। আচ্ছা ঠিক আছে, দিলাম। তাহলে 17 আমাদের স্কোয়ার করতে হবে, 17 স্কোয়ার করলে 289 মাইনাস 60কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 6 কে 6, 6 গুণা 12, 318, 4 24, তাহলে 289 মাইনাস 240, 289 মাইনাস 240, তাহলে 289কে যদি আমরা 240 দিয়ে মাইনাস করি তাহলে কত পাই? আমরা পাই হলো তোমার 49, আমরা পাই হলো 49। তাহলে দেখো আমরা আবার এই যে এইখানে চলে আসি, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 49। তাহলে এই স্কোয়ার তো আমাদের কাটতে হবে, তার কারণ কি? আমাদের চাইছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস স্কোয়ারের মান তো চাই নাই। তাহলে আমরা কি করতে পারি যে এক্স মাইনাস ওয়াই এখানে দিলাম, এখানে স্কোয়ার রাখলাম, আর 49কে যদি আমরা স্কোয়ার আকারে রাখতে চাই, আমরা জানি যে 7 এর স্কোয়ার কত হয়? 49 হয়। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই কত? এক্স মাইনাস ওয়াই হলো 7। এক্স মাইনাস ওয়াই কত? এক্স মাইনাস ওয়াই হলো 7। আচ্ছা, বৃত্তের কেন্দ্রছেদকারী জ্যাকে কি বলে? বৃত্তের কেন্দ্রছেদকারী জ্যাকে বলে হলো সমকোণ, সরি, বৃত্তের কেন্দ্রছেদকারী জ্যাকে বলা হয় ব্যাস। তারপরে অধিবৃত্ত কোণ সমান কত ডিগ্রি? অধিবৃত্ত কোণ সমান কত ডিগ্রি? এই যে দেখো এই একটা, তাহলে এইটাকে আমরা কি জানি? 90 ডিগ্রি, এইটা আরেকটা 90 ডিগ্রি, এটা আরেকটা 90 ডিগ্রি, আর এইদিকে আরেকটা 90 ডিগ্রি, তাহলে টোটাল কত? 360 ডিগ্রি হলো। আর এটাকে যদি আমরা এরকম করে দিই তাহলে এটা সার্কেল হয়ে গেল বা হলো বৃত্ত হয়ে গেল, তাহলে এর এক কোণ সমান কত? 90 ডিগ্রি। তাহলে এইটা হলো অ্যান্সার। আচ্ছা, যেহেতু আমাদের সময় একটু কম, জাস্ট আমরা দ্রুত চলে যাই অ্যান্সার দিয়ে। এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? আচ্ছা, তাহলে দেখো যদি আমরা দুইটা বিজোড় সংখ্যা নেই, বিজোড় সংখ্যা 3 আর 5 নেই, তাহলে 3 প্লাস 5 কত? 6, 7, 8। তাহলে 8-এর সাথে একটা যদি 1 যোগ করি তাহলে 9, তাহলে জোড় সংখ্যা কিন্তু হচ্ছে না, এটা হবে না। তাহলে এক্স আর ওয়াই যদি গুণ করি, তাহলে 3 আর 5কে যদি আমরা গুণ করি কত হয়? 15 বিজোড় সংখ্যা, তাও হচ্ছে না। তাহলে 3 আর 5কে যদি গুণ করি তাহলে 15 প্লাস 2 17 বিজোড় সংখ্যা, তাও হচ্ছে না। এক্স প্লাস ওয়াই, তাহলে 3 আর 5কে যদি যোগ করি তাহলে 6, 7, 8, 8, এটা হলো জোড় সংখ্যা। তাহলে এক্স প্লাস ওয়াই হলো যদি জোড় এবং দুইটা বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? আমরা পাবো একটি জোড় সংখ্যা। আচ্ছা, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। সংখ্যা তিনটির গড় কত? সংখ্যা তিনটির গড় কত? আচ্ছা, আমাদের সময় স্বল্পতার কারণে এটার জাস্ট অ্যান্সারটা বলে যাই। অ্যান্সার হবে তোমার অ্যান্সার হবে 4। আচ্ছা, তারপরে 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? আমরা যদি মৌলিক সংখ্যা কি, যেটাকে ওই 1 এবং ওই সংখ্যা ছাড়া, ওই 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে? 2, 3, 5, 6 যায়, 7 ভাঙা যায় না, 8 ভাঙা যায়, 9 ভাঙা যায়, 10 ভাঙা যায়, 11 ভাঙা যায় না,
13 ভাঙা যায় না, 14 ভাঙা যায়, 15 ভাঙা যায়, 16 ভাঙা যায়, 17 ভাঙা যায় না, তারপরে কত 19 ভাঙা যায় না, 18 ভাঙা যায়, 20 ভাঙা যায়, 21 ভাঙা যায়, 22 ভাঙা যায়, 23 ভাঙা যায় না, 24 ভাঙা যায় না, 25 ভাঙা যায় না, 26, 27, 28 ভাঙা যায় না, 29 ভাঙা যায়, আর 30 তো ভাঙা যায়। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। ওকে, তারপরে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কি হবে? এটা হবে হলো সমকোণী ত্রিভুজ, মানে এইটার যোগফল যোগ এইটার যোগফল ইকুয়ালস টু এইটার যোগফল, কিন্তু মানে সমান সমান হবে। কিন্তু তুমি যদি 17 8 আর 15 যোগ করো তাহলে 17 হবে না, কিন্তু 17-র কাছাকাছি হবে। তাহলে দেখো উত্তরটা কিন্তু আসলে ঠিক নাই, উত্তরটা আসলে ঠিক নাই, কিন্তু তারপরও কোনটার কাছাকাছি? সমকোণের কাছাকাছি। কোনটার কাছাকাছি? সমকোণের কাছাকাছি। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারে চিনি খাওয়া খরচ শতকরা কতটুকু কমিয়েছিল? এটা কমিয়েছিল হলো তোমার 0.2%। সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না, তার জন্য অত্যন্ত দুঃখিত। পরবর্তীতে আমার বা সাকিব ভাইয়ের যখন ক্লাস হবে ম্যাথের উপরে তখন দেখতে পারবে ইনশাল্লাহ। এবং আজকের ক্লাস এইভাবেই শেষ হচ্ছে। আমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে ডাইজেস্ট বুক, সেই ছবির মাধ্যমে এবং গিফট আইটেম হিসাবে তোমাদের তো বলেছি টি শার্ট থাকবে, এটা পুরাতন টি শার্ট, নতুন টি শার্টটা থাকবে, এবং স্টাডি প্ল্যানার থাকবে, ওএমআর বুক থাকবে, এবং 1500 টাকা ছাড়ে ভর্তি হওয়া যাবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। আজকে 11 তারিখ, বেশি কিন্তু ছাড় নেই। তোমাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য। আশা করি এই ক্লাসের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের তোমাদের যে পরীক্ষামূলক পটেনশিয়াল ভার্সিটিয়ান যে পরীক্ষাটা, সেটা তোমরা ভালো মতো দিতে পেরেছো, যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে নিতে পেরেছো। এবং আসলেই যখন চিটাগং ইউনিভার্সিটিতে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা দিবা, তখন এই ক্লাসের কিছুটা হলেও তোমাদের সহায়তা হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো জায়গায়, রাস্তাঘাটে, সদরঘাটে, যে কোনো জায়গায় দেখা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।